Okay. So we are getting recorded now. A very good evening to our listeners from India এবং আমাদের দেশের বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে গুড আফটারনুন, গুড মর্নিং টু মারা। অ্যান্ড আজকে আমাদের বক্তা হিসেবে আমরা পেয়েছি অর্কদাকে, ডক্টর অর্ক চট্টোপাধ্যায়। আমি ডক্টর অর্ক চট্টোপাধ্যায় বলার আগে অর্কদা বলবো, তার কারণ অর্কদার সাথে আমাদের কলেজের, আমাদের বিভাগের সম্পর্ক সেরকমই। অর্কদা এর আগেও বেশ কয়েকবার আমাদের অনুরোধে আমাদের বিভিন্ন উদ্যোগে যোগদান করেছেন। অর্কদাকে আবার পেয়ে আমরা খুবই খুশি। আমি অর্কদা সম্বন্ধে এটুকুই বলবো যে অর্কদার কাজের পরিধি খুবই বিস্তৃত। আপনারা গুগল করলে আরো বিস্তৃত তথ্য পাবেন। আমি কয়েকটা কথা শুধু বলবো। Orko Chattopadhyay is currently serving as Associate Professor in the Department of Humanities and Social Sciences at IIT Gandhinagar, Gujarat. Orkoda psychoanalysis, literature, film এবং ট্রান্সলেশন স্টাডিজ এই প্রত্যেকটি ক্ষেত্রে তার অবদান রেখেছেন। অর্কদা একজন ক্রিয়েটিভ রাইটারও বটে। অর্কদার লেখা কালিমাটি, অপার্জন কৌরব এই পত্রিকাগুলিতে বেরিয়েছে। অর্কদা অনুবাদ করে থাকেন। অর্কদার অনুবাদ আপনারা দেখেছেন, আমাদের গ্রুপে আমরা শেয়ার করেছিলাম। অর্কদার উল্লেখযোগ্য কাজের মধ্যে বাংলার যারা গল্প লেখক নবারুণ ভট্টাচার্য, বিনয় মজুমদার, মলয় রায়চৌধুরী, এদের অনুবাদ উল্লেখযোগ্য। He has also translated Rajarshi Chattopadhyay's novella Heartless for Flying Turtle, and he has done several other translations as well. So we heartily welcome you, Orkoda, and I'm handing over the session to you now. So Orkoda, over to you. Thank you, Devadita. Let me see if I can switch on. Yeah. Yes. Am I visible and audible to everyone? Yes. Great. So let me start then. First of all, good evening to everyone who's joining from India, and good evening to others joining from other time zones possibly. আমি চেষ্টা করবো বাংলা ইংরেজি মিশিয়ে বলতে, যেরকম দেবাদিত্যর সঙ্গে কথা হয়েছিল। তবে সবার আগে মানিকচক কলেজকে এবং এই অ্যাড অন কোর্স যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে, দেবাদিত্য এবং অন্যান্য সমস্ত অর্গানাইজার সবাইকে অনেক ধন্যবাদ। এরকম একটি কোর্স অর্গানাইজ করার জন্য আমিও অনেকগুলি টক শোনবার জন্য যথেষ্ট অধীর হয়ে রয়েছি। তখনই সময় পাবো রেকর্ডিং এবং পরবর্তী যে টকগুলি হবে সেগুলি বেশ কয়েকটি শোনার চেষ্টা করবো। যেটা দেবাদিত্যর সঙ্গে টকের আগে কথা হচ্ছিল যে যেহেতু এটা একটা কোর্স এবং অলরেডি একভাবে ট্রান্সলেশন নিয়ে কথা হয়েছে ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, অ্যান্ড I think there has already been at least one session talking about the translation of popular Bengali literature into English. I wouldn't perhaps start from the very fundamental aspect of translation from Bangla to English. Of course, we will have to come back to that in different ways. And I'll try and maybe not speak for more than 45-50 minutes, যাতে আমরা শেষে একটা half an hour মতো ডিসকাশন টাইম পাই। আমি প্রধানত লিটারেরি ফিকশনের অনুবাদ নিয়ে কথা বলবো এখানে, এবং সেটা হয়তো কিছুটা আলাদা হবে পপুলার ফিকশনের ডাইনামিক থেকে। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাইছি সেটা হলো ট্রান্সলেশনের যে ভূমিকা। When we talk about Bengali literature, especially in the Indian context, of course it is the national language of another country, Bangladesh, right? So I've had these discussions with different people at different points of time who might have a problem with the word vernacular when we use it for Bangla, because of course for Bangladesh it is not a vernacular language. একেবারে লিঙ্গুইস্টিক টেকনিক্যালিটিতে দেখতে গেলে বাংলাকে ভার্নাকুলার বলা যায় কিনা ভাষা হিসেবে সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে, বিকজ ইট ইজ আ স্ট্যান্ডার্ডাইজড ল্যাঙ্গুয়েজ উইথ স্ক্রিপ্ট এন্ড সো অন। কিন্তু আমি এখানে ভার্নাকুলার শব্দটা সেই কারণে একটু বন্ধনীর মধ্যে রেখে রাদার এই ভাষা ট্র্যাডিশন কথাটা ব্যবহার করতে চাইছি। আমরা ভারতবর্ষে বিভিন্ন ভাষার সাহিত্যকে যেভাবে ভাষা ট্র্যাডিশনস এর লিটারেচার বলি, আর usually that is contrasted with Indian English literature that is written
primarily in English. But then we have a whole mechanism of translating Bengali and other such Bhasha literary traditions into English. এবং এক অর্থে সেই যে অনুবাদ প্রক্রিয়া, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বা মালয়ালম থেকে ইংরেজি বা তামিল থেকে ইংরেজি, এই ধরনের বিভিন্ন ভারতীয় ভাষা থেকে, ধরা যাক যদি ইংরেজিকেও একটি ভারতীয় ভাষা বলা হয় অ্যাজ এ কাইন্ড অফ লিঙ্গুয়া ফ্রাঙ্কা, সেই ভাষার অনুবাদ করার প্রক্রিয়া এটা তো বহুদিন ধরেই চলছে এবং তার একটা সার্টেন ন্যাশনাল ডাইমেনশন আছে। লিটারারি সেন্সে যদি আমরা ন্যাশনাল কথাটা ব্যবহার করি, যে অর্থে সেখানে একভাবে there are national translation bodies such as Sahitya Academy who are facilitating this process of translation. কিন্তু I would want to begin with 2 points. One is, when we think of Bengali as a Bhasha tradition and when it gets translated into English, that translated English text, would it be called Indian English literature in the larger sense of the term? That is perhaps a question to start with. এবং এখানে একটা যে এই প্রশ্নটাকে যদি একটু অন্যভাবে করা যায়, তাহলে হয়তো এইভাবে প্রশ্নটা করা যায় যে যখন একটা বাংলা লেখা ইংরেজিতে অনুবাদ হয়, should it acknowledge some kind of translatedness, or should it read just like, you know, Salman Rushdie reads, or Anita Desai reads, or Chetan Bhagat reads in more popular tradition? Should it have a mark of translatedness? এটা একটা পুরনো বিতর্কই হয়তো অনুবাদের ক্ষেত্রে, যে যখন আমরা একটা লেখা অনুবাদ করি তার মধ্যে কি কোনো সেন্স অফ ট্রান্সলেটেডনেস থাকা উচিত না উচিত, এটা নিয়ে একটা বিতর্ক আছে। কারণ অনেকে বলবেন অনুবাদ মানে সেটা তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিডেবিলিটি, সুললিত হতে হবে বাংলায় আমরা যেটা বলি, এবং যদি খুব বেশি সুললিত হয় তাহলে হয়তো সেই ধরনের অনুবাদকে অনুবাদ বলে মনে হবে, প্রায় অরিজিনাল বলে মনে হবে, যে অর্থে অনুসৃজন বা ট্রান্সক্রিয়েশন কথাটা। কিন্তু দিস ইজ আই থিঙ্ক আ কোয়েশ্চেন অফ কালচারাল পলিটিক্স, যে when we are reading Nobarun Bhattacharya, let's say in English, should Nobarun Bhattacharya's English read like the English of, let's say, Anita Desai? Because one is a translated language, the other is in that way an original language in the sense that the writer chose to write in. এই প্রশ্নটা দিয়ে আমার মনে হয় আমরা প্রাথমিকভাবে শুরু করতে পারি, এবং এই প্রশ্নটাতে আমরা একভাবে ফেরত আসবো শেষে, যখন আমি নবারুণের অনুবাদগুলো নিয়ে একটু স্পেসিফিক্যালি আলোচনা করব ফ্রম আ প্র্যাকটিক্যাল ট্রান্সলেটার্স পয়েন্ট অফ ভিউ, হোয়াট ডিড আই feel by translating those texts, short stories that we all translated as a team. I will talk about the translations that I know. Now, so that's one question. What is the status of the translated English vis-a-vis the so-called original English, the Indian English canon? This is also a question of the status of English in India. ভারতবর্ষে ইংরেজি ভাষার কালচারাল সিগনিফিকেন্স কি সেটা নিয়েও একভাবে ভাবা যেতে পারে। যে টেক্সটগুলো আমি সার্কুলেট করেছিলাম তার মধ্যে পলিটিক্স অফ ট্রান্সলেশন বলে গায়ত্রী চক্রবর্তী শ্রীবাকের একটি এসে রয়েছে, যেখানে এই নিয়ে কিছু আলোচনা রয়েছে, পোস্ট কলোনিয়াল কালচারের সঙ্গে ট্রান্সলেশনের সম্পর্ক কি, the fact that in a post-colonial multilingual landscape such as India's, we all speak multiple languages, আমরা কোড সুইচ করি, যেমন এখন আমি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই মিলিয়ে মিশিয়ে কথা বলছি, অনেক সময় একটা বাক্য ইংরেজিতে শুরু করছি বাংলায় শেষ করছি। This is how we speak. Even in everyday practice, there is a certain kind of code switching বা multilingualism যেটা ভারতবর্ষে দেখা দেয়। এই মাল্টিলিঙ্গুয়ালিজমের কোয়েশ্চেনটাও এখানে হয়তো একভাবে ইভোক করছি, তার কারণ যখন আমরা এই প্রশ্নটা তুলি যে কেন ভারতীয় সাহিত্যের ইংরেজিতে অনুবাদ হওয়া দরকার, ধরুন অ্যাজ এ কাউন্টার পয়েন্ট আই ওয়ান্ট টু গিভ আ কুইক এক্সাম্পল। আশোকা ইউনিভার্সিটিতে একটা প্রজেক্ট সাম্প্রতিককালে বেশ কিছুদিন ধরেই হচ্ছে, তার একটা আই থিঙ্ক একটা আর্কাইভও এখন জেনারেট করছে, যেটা হয়তো অলরেডি লাইভ, ফলে আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা দেখতে পারেন। প্রজেক্টটার নাম হচ্ছে ভাষাবাদ। ভাষাবাদ বলতে তারা যেটা বলছেন সেটা হলো
বিভিন্ন ভারতীয় ভাষা একটা থেকে আরেকটা অনুবাদ করা তার এইটা নিয়ে তারা কাজ করছে। The significance of translating a regional, quote unquote, regional Indian text from one regional language to another. So a translation from, let's say, Malayalam to Hindi rather than Malayalam to English, or from Hindi to Bengali rather than from Hindi to English. So that's another counter focus that has emerged quite a bit in Indian translation studies. Those of you who are interested could look up the Ashoka University project on Bhashabad. I wanted to just mention that. Now, of course, I can't give you a complete history of translations from Bengali to English. It's not possible, perhaps not even desirable within a talk that spans an hour. I'll be selective, but I'll begin with perhaps a figure like Rabindranath Tagore, who's quite unavoidable in this context. যখন আমরা বর্তমানে অনুবাদের কথা বলি, সেখানে এই বিশ্ব সাহিত্যের ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ একটা লেখা কিভাবে ট্রাভেল করে, ডেভিড ডামরস বা যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে সমস্ত স্কলাররা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড লিটারারি স্টাডিজে, এটা একটা আলোচনার বিষয় যে একটা টেক্সট কিভাবে ট্রাভেল করে একটা কালচার থেকে আরেকটা কালচারে। এবং সেখানে আপনারা সবাই অবভিয়াসলি বুঝতেই পারছেন, অনেকেই এখানে অনুবাদক এবং স্কলার আপনারা জানেন যে সেখানে অনুবাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ট্রান্সলেশন allows a text to travel, at least in a certain kind of way. I'm not saying this is the only way a text can travel, but it is definitely one of the fundamental ways in which a text can travel from one culture to another. এবং one culture to another মানে সেটা একটা দেশের ভেতরেও হতে পারে, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে এত রকমের সংস্কৃতি রয়েছে, এবং ভারতবর্ষের বাইরেও হতে পারে অবভিয়াসলি, যেখানে একটা ইন্টারন্যাশনাল রিচের প্রশ্ন। এবং এখানে রবীন্দ্রনাথ for obvious reasons becomes a very important figure, কারণ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যদি অনুবাদ না হতো ইংরেজিতে ইয়েটসের দ্বারা, এবং রবীন্দ্রনাথের নিজেরও সেখানে একটা ভূমিকা ছিল। আমরা জানি রবীন্দ্রনাথ was a kind of self-translation, but it was quite strongly helped, let us say, or assisted by Yeats and others. I don't think it's right to say Yeats translated it, but Yeats played a very important role in promoting that translation. Even that had a very significant role in Rabindranath winning the Nobel Prize at that point. এবং কোথাও একটা বাংলা সাহিত্য বা ভারতীয় সাহিত্যের বিশ্ব সাহিত্য হয়ে ওঠার পেছনে প্রাথমিক যে অথর নেম গুলো রয়েছেন তাদের মধ্যে একজন রবীন্দ্রনাথ, এবং সেটা তো এক অর্থে নোবেল প্রাইজের স্বীকৃতির কারণ, এবং সেটা হয়েছিল কিন্তু অনুবাদের কারণ। এবার রবীন্দ্রনাথ এখানে কিন্তু ইন্টারেস্টিং হিস্ট্রি, যদি আপনারা অনেকেই জানবেন এবং আরো আগ্রহী হন তাহলে আপনারা এটা নিয়ে আরো চর্চা করতে পারেন, যে রবীন্দ্রনাথের যে রিসেপশনটা হয়েছিল ইয়েটস বা পাউন্ডের দ্বারা, সেটা কিন্তু খুব দ্রুত শিফট করে যায়। And interestingly, the same poets who were championing Tagore as an Indian sage, that's the kind of soft Orientalist image of Tagore that Yeats forwards in Songs of Praise, Gitanjali অনুবাদে, ইন্টারেস্টিংলি খুব দ্রুত তারা কিন্তু খানিকটা অ্যান্টিথেটিক্যাল হয়ে যায়। এবং রবীন্দ্রনাথের যেটা রিসেপশন চেঞ্জ করার অন্তত একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে এরা মনে করতে শুরু করেন, particularly Yeats, and also Ezra Pound to some extent, যে now Tagore is trying to become an English language writer. He's trying to get everything translated soon after they get published in Bangla, and he's trying to make a presence, as it were, as an English language poet. এটা particularly হচ্ছে জীবন স্মৃতির অনুবাদকে কেন্দ্র। এবং সেই সময় থেকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা কালচারাল অ্যান্টাগনিজম দেখা যায় ইয়েটস এবং পাউন্ডের। তারা আর রবীন্দ্রনাথকে চ্যাম্পিয়ন করছেন না, এবং ইয়েটস তার চিঠিতে এই কথাটা খুব ডিরেক্টলি ব্লান্টলি লিখছেন যে Tagore destroyed it by trying to become an English language writer, whereas we were trying to we saw all that importance in him precisely because he was not an English language. So there is a kind of irony here. আমি এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কিন্তু মেনশন করতে চাইছিলাম কারণ বাংলা সাহিত্যের বিশ্ব সাহিত্য হয়ে ওঠা বা ইংরেজিতে অনুবাদ হওয়া, এই গোটা প্রক্রিয়াটার পেছনে রবীন্দ্রনাথের কিন্তু ঐতিহাসিক যে
ভূমিকা সেটা আমাদের অস্বীকার করলে চলবে না। এবং ইন্টারেস্টিংলি দ্যাটস এ কেস অফ সেলফ ট্রান্সলেশন। রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করতে শুরু করেন। তারপরে অফকোর্স দেয়ার আর আদার্স হু ট্রান্সলেটেড হিজ পোয়েমস, ক্রিসেন্ট মুন বা ইত্যাদি, কিন্তু রবীন্দ্রনাথ নিজেও অনুবাদ করতেন এবং অল হিজ লাইফ হি কেপ্ট ডুইং দ্যাট। যদিও সেই অনুবাদগুলি নিয়ে হি হিমসেলফ ওয়াজন্ট ভেরি হ্যাপি। ফর এক্সাম্পল, যদি আমরা পার্টিকুলারলি ওনার নাটকের অনুবাদগুলো দেখি, he used to flip the translations around. I mean, the Bengali plays are considerably longer, or that যদি আমরা sacrifice এর কথা বলি। যাই হোক, আমি যেটা প্রধানত এখানে বলতে চাইছিলাম যে রবীন্দ্রনাথের অ্যাক্ট অফ সেলফ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ created a certain kind of cultural space of exchange. From Bengali literature to world literature, in this process, a certain push, at least a starting push, happened with Rabindranath. But then if we consider Tagore's own translation of Gitanjali, এবং সেটাকে যদি আমরা কম্পেয়ার করি অনেক পরে উইলিয়াম রাদিচে যেভাবে রবীন্দ্রনাথ অনুবাদ করছেন, আমি রাদিচের অনুবাদ নিয়েও কয়েকটা টেক্সট শেয়ার করেছিলাম। উইলিয়াম রাদিচে যখন আবার অনুবাদ করছেন, ইটস কাইন্ড অফ রিট্রান্সলেশন, গীতাঞ্জলি অনুবাদ করছেন, এবং রাদিচে বাংলা ভাষা শিখছেন, অনুবাদ করছেন, এবং পাশাপাশি রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদ গুলোকেও রাখছেন। একটা ডাবল অন্টোলজির মতো তৈরি। There is a Bengali poem, there is Tagore's own translation, and then there is Radiche's English translation. এবং এরকম ভাবে আবার গীতাঞ্জলির একটা রিপাবলিকেশন। আপনারা এখানে হয়তো অনেকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় আমি একটু পরেই আলোচনা করবো, বা এখন প্রশ্নগুলোর মধ্যে ঢুকলে হয়তো মানে আমাদের আসলে প্রশ্নগুলি ওনারা, মানে অনেক প্রশ্ন আসে, যেহেতু আমাদের ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে ওনারা প্রশ্নগুলি কমেন্ট বক্সে রেখে যাবেন, আমরা শেষে অ্যাড্রেস করব। থ্যাংক ইউ। ঠিক আছে। এটা আরেকটা অ্যাক্ট অফ ট্রান্সলেশন যেখানে অলরেডি একটা এক্সিস্টিং ট্রান্সলেশন রয়েছে। আমি এখানে অনুবাদের কোয়ালিটি নিয়ে আলোচনা করছি না রাদিচের ক্ষেত্রে, লেট মি বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। আই এম মোর ইন্টারেস্টেড ইন দিস জেস্টার, যে there is an act of retranslation when the author has translated a text. এবং আপনারা অবভিয়াসলি সবাই জানেন যে সেলফ ট্রান্সলেশনের ক্ষেত্রে যেহেতু আমরা যতই ডেথ অফ দ্য অথরের কথা বলি, there is a certain implicit hierarchy অথর এবং ট্রান্সলেটরের মধ্যে, এবং অথর যখন নিজে ট্রান্সলেট করেন সেটার গুণমান যেমনই হোক না কেন, সাধারণভাবে তার একটা কালচারাল ভ্যালিউ থাকে, যেটা সবসময় কিন্তু অন্য একজন ব্যক্তি ট্রান্সলেট করলে থাকেন। আমি জেস্টারটার কথা বলছি, যে একটা ডাবল ট্রান্সলেশন হচ্ছে এবং একটা রিট্রান্সলেশনের প্রজেক্ট হচ্ছে, যেখানে 3টে টেক্সট তৈরি হচ্ছে, at least, if not more. Anyway, that's another thing I wanted to mention. So Tagore and then Radiche perhaps. The next point, which I think again historically, যেহেতু আমি বললাম যে আমি কোনো হিস্টোরিক্যাল ওভারভিউ এখানে অফার করছি না, কিন্তু at the same time আমার মনে হয় বেঙ্গলি literature going beyond India when it gets translated into English is not a very usual phenomenon. In fact, আমরা জানি যে সাম্প্রতিককালে যে ধরনের বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদ হয়েছে, সেই সব সাহিত্য অনুবাদের পরে যে ভারতবর্ষের বাইরে বহু পঠিত হয়েছে এমন কিন্তু নয়। এর নিশ্চয়ই উদাহরণ আছে, রঘুনাথ যে একজন উদাহরণ, কিন্তু আমি আরো সাম্প্রতিক অনুবাদ এবং সাম্প্রতিক লেখকদের কথা বলছি। যেমন ধরা যায় রবিশঙ্কর বলের গোজাকনামা খুবই দ্রুত ইংরেজিতে অনুবাদ হয়, আয়না জীবন অনুবাদ হয় রবিশঙ্কর বলের একটি উপন্যাস। সাম্প্রতিককালে সন্দীপন চট্টোপাধ্যায়ের একাধিক নোভেলা এবং শর্ট স্টোরিজ অনুদিত হয়েছে, বাবারুনের অনুবাদ হয়েছে, কিন্তু কোনো কারণে সেই অনুবাদের পরিধি সবসময় যে ভারতবর্ষের অনেকটা বাইরে গেছে তা কিন্তু নয়। আমরা যদি একটু ফেরত আসি, তাহলে 80s-এ গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের করা মহাশ্বেতা দেবীর অনুবাদ, এগুলি কিন্তু অনেক বেশি ট্রাভেল করেছিল, যে অর্থে আমি ওয়ার্ল্ড লিটারেচারের কথা বলছি, দ্য ট্রাভেল অফ এ টেক্সট বিয়ন্ড, লেটস সে, ইটস হোম কালচার। এবং সেটা ফর অবভিয়াস রিজনস, বিকজ অফ দ্য
status of the translator as well. I mean, this is a very interesting case. Unlike Rabindranath Tagore translates his own words, at least with Gitanjali to start with, this is a kind of translation where a writer who is not very well known, in fact, barely well known beyond India, gets a reputation outside of India because of the status of the translator. Mahashweta Devi কিন্তু ততটা বিখ্যাত লেখিকা সেই সময় ভারতবর্ষের বাইরে অন্তত একেবারেই ছিলেন না যখন দ্রৌপদী গল্পটির অনুবাদ হয়। এবং খানিকটা বলা যেতে পারে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের তার নামের কারণে এবং তার পরিচিতির কারণেই কিন্তু এই অনুবাদগুলি বৃহত্তর একটা অর্থে একটা জায়গা তৈরি হয় গ্লোবাল লিটারারি ক্যানন। এবং সেই কারণে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরা যাক, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে যখন টেরোডাক্টিলের মতো একটা নোভেলার কথা যদি আমরা ভাবি, এই মহাশ্বেতা দেবীর একটি নোভেলা টেরোডাক্টিল পুরাণ সহায় এবং দীক্ষা, এই নোভেলাটি স্পিভাক অনুবাদ করেন ইমাজিনারি ম্যাপস বলে বইটিতে। একটি আলাদা বইয়ের কথা আমি বলছি, যখন উনি দ্রৌপদী এবং অন্যান্য কয়েকটি মহাশ্বেতা দেবীর গল্প অনুবাদ করেছিলেন, সেই কালেকশনটি প্রথম যে কালেকশনটি বেরিয়েছিল তার নাম ব্রেস্ট স্টোরিজ 80s, আর ইমাজিনারি ম্যাপস আরো পরে দেবে। কিন্তু ইমাজিনারি ম্যাপস এর টেরোডাক্টিল এই নভেলার যে অনুবাদ ছিল, সেই অনুবাদটি কিন্তু এক অর্থে অনেক অভারতীয় অর্থাৎ নন ইন্ডিয়ান রিডারের কাছে পৌঁছলেন। এবং ইট ইজ সামথিং দ্যাট we can say on the basis of the number of writings that exist on pterodactyl till date and the number of non-Indian readers it has had in terms of critical reading. So that's an example. কিন্তু আমি ওখানে একটা specific বিষয়ের কথা বলতে চাই, because that comes back to the point I was making about translation as culture or even culture as translation. কারণ আমরা যখন অনুবাদের কথা বলি, আমরা হয়তো প্রধানত লিঙ্গুইস্টিক ট্রান্সলেশনের কথা ভাবি, ভাষার অনুবাদের কথা, কিন্তু তার বাইরেও কালচার ইটসেলফ গেটস ট্রান্সলেটেড, অ্যান্ড linguistic translation, or what we call linguistic translation, is not just linguistic translation. And there is a certain element of cultural translation within linguistic translation. আবার এমন এক ধরনের সাংস্কৃতিক অনুবাদও হয় যেটা হয়তো শুধু ভাষার মধ্যে দিয়ে হচ্ছে। সংস্কৃতির যে আদান প্রদান হয়, সাংস্কৃতিক অনুবাদ বলতে যেটা আমরা বুঝি কালচারাল ট্রান্সলেশন, সেটা সবসময় যে একেবারে ভাষা ধরেই হবে বা ভাষাকে কেন্দ্র করেই হবে এমনটা না হতে পারে। এক্ষেত্রে আমরা তালাল আসাদ বা অন্যরা যারা কালচারাল ট্রান্সলেশনের একটা ধারণার কথা বলেছেন অ্যানথ্রোপোলজিকে, প্রধানত এথনোগ্রাফিক অ্যানথ্রোপোলজিক্যাল কনটেক্সটে, তাদের কথা ভাবি। আমি স্পিভাকে ফেরত আসছি এবং দ্রৌপদীর অনুবাদে ফেরত আসছি। দ্রৌপদী গল্পটি নিয়ে আমি এখানে আলোচনা করব না, যদি শেষে কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। গল্পটির কোনো সামূহিক আলোচনা বা তার অনুবাদেরও কোনো সামূহিক আলোচনা এখানে করা সম্ভব নয়, আমি সেটা করতেও চাইছি না। কিন্তু আমি একটা বিশেষ বিষয়ের কথা বলছি। যারা দ্রৌপদী গল্পটি সম্পর্কে অবগত তারা জানেন যে এখানে সেক্সুয়াল ভায়োলেন্সের কথা হচ্ছে, স্টেট ভায়োলেন্সের কথা হচ্ছে, এবং 1960-এর দশকের শেষের দিকে যে চরমপন্থী আন্দোলন, রাজনৈতিক আন্দোলন হচ্ছিল পশ্চিমবঙ্গে, সেই প্রেক্ষিতে গল্পটি লেখা হচ্ছে। এবং সেখানে একজন আদিবাসী মেয়ে যার নাম দেওয়া হচ্ছে দ্রৌপদী, দ্রৌপদী নাম থেকে তার নামকরণ হয়েছে, দ্রৌপদী মেজেল, সে এই গল্পের প্রধান চরিত্র। এবং সেনা নায়ক তার সঙ্গে দ্রৌপদীর যে এক ধরনের একটা আদান প্রদান, সেটাই এই গল্পের প্রধান বিষয়। এই গল্পটিতে অনুবাদ নিয়ে যখন কথা বলছেন, অর্থাৎ স্পিভাক যখন নিজে ট্রান্সলেটর হিসেবে একটা ফরওয়ার্ড লিখছেন, তখন সেখানে অনেক বিষয়ের কথাই স্পিভাক বলেছেন। আমি এই ফরওয়ার্ডটা এবং ট্রান্সলেশনটা শেয়ার করেছি, যারা আগ্রহী তারা অবশ্যই সেটা পড়েছেন হয়তো। আমি এখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলছি, get to that paragraph and read it out. I'm referring to Spivak's foreword, translator's foreword from Critical Inquiry. This is a translation from 1981, the first time it came out of Critical Inquiry.
There's a particular word that Spivak focuses on, and I think it says something about the idea of translation. So she talks at greater length about this idea in The Politics of Translation, but it's a very complicated text, and I don't think we have the time to go into that kind of theoretical complexity. So I just wanted to use this example to sort of clarify that. Right. 391 পাতা যে পিডিএফটা আমি শেয়ার করেছিলাম critical inquiry 391 and the paragraph goes like this. In the matter of translation between Bengali and English, it is again Dopti who occupies a curious middle space. She is the only one who uses the word counter, and in brackets Vivek writes the N is no more than a nasalization of the diphthong OU. As Mahashweta explains, it is an abbreviation for killed by police in an encounter, the code description for death by police torture. Dopti does not understand English, but she understands this formula and the word. In her use of it at the end, it comes mysteriously close to the proper English usage. It is the menacing appeal of the objectified subject to its politico-sexual enemy, the provisionally silenced master of the subject-object dialectic to counter her. And the last sentence of this paragraph, and Spivak leaves it with the question, is this is the important question, I think. What is it to use a language correctly without knowing it? একটি ভাষা সঠিকভাবে না জেনেও সেটাকে ব্যবহার করতে পারার মধ্যে দিয়ে যেন দপ্তি মেজেন শেষে এক ধরনের একটা এজেন্সি অ্যাকোয়ার করছেন। আমি সেই অংশটা একবার করতে চাই, কারণ তা না হলে সম্ভবত এই বিষয়টি পুরোপুরি বোঝা যাবে না, এই এনকাউন্টার শব্দটি। আমি এখানে বাংলা লেখাটাই আগে করছি, তারপরে আমরা ইংরেজি লেখা। দ্রৌপদীর কালো শরীর আরো কাছে আসে সেনানায়কের কাছে। দ্রৌপদী দুর্বোধ্য, সেনানায়কের কাছে একেবারে দুর্বোধ্য, এক অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাতের চেটোতে মুছে ফেলে দ্রৌপদী কুলকুলি দেবার মতো বিষ আকাশ চেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড় কি হবে? কাপড় ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ্দু। চারদিকে চেয়ে দ্রৌপদী রক্তমাখা থুথু ফেলতে সেনানায়কের সাদা বুশশার্টটি বেছে নেয় এবং সেখানে থুথু ফেলে বলে, খেথা কেউ পুরুষ নাই যে লাজ করব, কাপড় মোড়ে পরাতে দিব না। আর কি করবি? লে কাউন্টার কর, লে কাউন্টার কর। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়। এইভাবে বাংলা গল্পটি শেষ হয়। এখানে এই আর কি করবি, লে কাউন্টার কাউন্টার কর, তো কাউন্টারে চন্দ্রবিন্দু আছে পায়াকারের উপর, এবং এটার কথা স্পিভাক ওখানে বলছিলেন যে she uses the word encounter correctly even though she does not know the language. So translation here becomes a sort of political act, a political act that does not necessarily presuppose a correct knowledge of the language. এবং এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, কারণ যেভাবে আমরা জানি বেশ কিছু গল্পেই মহাশ্বেতা দেবী এই প্রশ্নটি তোলেন, এবং এখানেও দপ্তি মেজেনের নগ্ন শরীর সেনানায়কের কাছে শুধু ভয়াবহ নয়, অপাঠ্য। Her body is untranslatable, এবং সেখানে ওই আনট্রান্সলেটেবল বডির সঙ্গে এই একটা শব্দ কাউন্টার, যেটা একটা সঠিক প্রয়োগ, শব্দটা না জেনেও দপ্তি করছে,
এইখানে ট্রান্সলেশন becomes an act of agency as opposed to the untranslatability of a naked body to the state of animals. And this question will come back when we briefly mention the story by Nobarul 4+1. সেখানেও এই অপাঠ্যতা, আনরিডেবিলিটি, আনট্রান্সলেটেবিলিটি, স্টেট বুঝতে পারছে না একটা সাবভার্সিভ ইভেন্টকে, পাঠ করতে পারছে না, এই ধরনের একটা ধারণা আমরা এটা ফেরত আসবো। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমরা ইংরেজি অনুবাদটি পড়বো এই জায়গাটা, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে স্পিভাক বা যারা খানিকটা ডিকনস্ট্রাকটিভ লজিকে ট্রান্সলেশন ব্যাপারটাকে দেখেন, তাদের কাছে অনুবাদ মানে কিন্তু শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির অনুবাদ নয়, সেটা তো বটেই, যেটা আমরা এখনই বলছিলাম, কিন্তু ভাষার সংস্কৃতির পাশাপাশি ইট ইজ অলসো আ ট্রান্সলেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য আদার। কোনো একজন সাবজেক্ট অর্থাৎ বিষয়ী, ধরা যাক আমি, এবং অন্য একজন কেউ অপর, আদার, তাদের মাঝে একটা সেতুবন্ধের মতো কাজ করছে ট্রান্সলেশন। এবং সেলফ আর আদার, আত্ম এবং অপর বা সাবজেক্ট অ্যান্ড আদার, তাদের মধ্যে সবকিছু অনুবাদযোগ্য নয়। Not everything is translatable between the subject and the other. There remains a lot that cannot be translated, such as the pterodactyl remains completely untranslatable at the end of that novella to someone like Puran. Just as the Shenanayo, so to speak, is not able to translate the images corporeal, let's say, skin or body. আমি একবার এই শেষ অংশটা পড়ি স্পিভাকের অনুবাদ থেকে, তাহলে এনকাউন্টার শব্দটা কিভাবে ফেরত আসছে সেটাও আমরা একভাবে দেখতে পাবো। Draupadi's black body comes even closer. Draupadi shakes with an indomitable laughter that Shenanayak simply cannot understand. Translatable noise. Her ravaged lips bleed as she begins laughing. Draupadi wipes the blood on her palm and says in a voice that is as terrifying, sky-splitting, and sharp as her ululation, "What's the use of clothes? You can strip me, but how can you clothe me again? Are you a man?" She looks around and chooses the front of Shenanayak's white bush shirt to spit a bloody gob at and says, "There isn't a man here that I should be ashamed. I will not let you put my cloth on me. What more can you do? Come on, counter me. Come on, counter me." Draupadi pushes Shenanayak with her two mangled breasts, and for the first time, Shenanayak is afraid to stand before an unarmed target, terribly afraid. So, Spivak italicizes the word counter in her translation. And the word has so many different connotations if you think about it. The word is italicized according to a very typical translation practice because it was counter in the Bengali text as well. কিন্তু সেখানে ওই আদিবাসী অ্যাকসেন্টের প্রশ্নটা ছিল, কাউন্টার কাউন্টার, ওই কাউন্টার শব্দটা ইংরেজিতে ওইভাবে রাখা সম্ভব না। I don't know. Possibly the N could have been in brackets in the English text. That would be one way of signaling that. But Spivak chooses not to do it. That's fine. I won't get into a corrective on Spivak for all these reasons. Now, the other point I wanted to make is, if you look at that word encounter, it has at least two meanings and many more possibly in English. Encounter is a chance meeting with someone. I had an encounter with him. And then it acquires a certain kind of political meaning when cops encounter particular people, let's say state criminals or whoever. So encounter becomes a state codified meaning, which shifts a little bit from perhaps the original meaning of the word, which means a chance meeting with someone. কারণ এনকাউন্টার কথাটা পলিটিক্যালি যখন বলা হচ্ছে তার মানে হত্যা করা, মার্ডার করা। এনকাউন্টার ডাজ নট অরিজিনালি মিন মার্ডার। So there is a certain shift of meaning that happens in this political codification. Now, when we come to the Bengali text, we are talking about
an Adivasi lady using this word without necessarily knowing the language and also localizing the word. I would say not domesticating, but owning up the word. When she says counter, that nasalization is a way of owning up the word. It is not an English word anymore, one would say. And this is perhaps one way of understanding the post-colonial politics of translation, where English will not necessarily remain the language that it was. And it brings us back to that point about acknowledging the translatedness of a Bhasha text that is translated into English. But anyway, I'll stop with this particular part of Spivak and Anshika Devi, and I'll move on to make a couple of observations on our Navarun translation project, which was a collective project we undertook just to give some history. সংলাপ বলে একটি জার্নাল যেটি আমরা কোএডিট করি, সেখানে নবারুণের মৃত্যুর পর আমরা একটি মেমোরিয়াল করেছিলাম। সেখানে অনুবাদগুলি প্রাথমিকভাবে জায়গা পায় এবং সেই অনুবাদগুলি পরবর্তীকালে যখন আমরা বুলসবেরি থেকে নবারুণের উপর একটি বই সম্পাদনা করি, সম্রাট সেনগুপ্ত, সৌভিক ভট্টাচার্য ইত্যাদি, সেখানে অনুবাদগুলি আমরা কিছু নতুন অনুবাদও আসে আর কিছু অনুবাদ আমরা রিওয়ার্ক করি। সেই অনুবাদগুলি সেখানে ছিল alongside some critical essays on Navarun. So this was the project. But I want to talk about two particular translations. একটা হচ্ছে 4+1 বলে একটি গল্প, সেটা দিয়ে শুরু করা যাক। তারপরে we will come to the other story called Toy. And I'll tell you why I chose these stories as well. These two stories for translation. Just give me a second. Just physically put it there. +1 এই গল্পটির শিরোনাম যদি আমরা দেখি, নবারুণ কিন্তু সংখ্যা দিয়ে গল্পটির শিরোনাম দিয়েছেন 4+1। শিরোনামটি এই কারণে আমার মনে হয় ইন্টারেস্টিং যে সেখানে এই প্রশ্নটা ওঠে যে আমরা যখন সংখ্যার কথা বলি, সংখ্যাকে কিভাবে অনুবাদ করা, সংখ্যার অনুবাদ হয়, কিন্তু সংখ্যার অনুবাদের সঙ্গে ভাষার অনুবাদ যেখানে সংখ্যাবাচক শব্দ নেই, তার পার্থক্যটা কি? এই ধরনের একটা প্রশ্ন হয়তো তৈরি হয় এই গল্পটির ক্ষেত্রে। কিন্তু নবারুণ যখন বাংলায় গল্পটির শিরোনাম দেন, তিনি বাংলা সংখ্যাই ব্যবহার করছেন, 4+1, 4+1, যেটা আমরা 4+1 ইংরেজি বলি। গল্পটির 4টি অংশ রয়েছে। সেটাও লক্ষণীয় যে টাইটেলে যেটা বলা হয়েছে 4+1, গল্পটা যদি কেউ না পড়ে, let's say someone who's not reading the story, simply turning the pages over, they will notice that there are 4 sections in the story. And yet the story is titled 4+1, which begs an obvious question: what is this +1? What does this +1 mean? Or who is the +1? I'm pointing to this because there is this logic of excess when we translate. Again, to go back to Spivak's point, but this is a point that every practical translation, I think, would in some sense attest to. Translators in this audience would perhaps have a very personal experience of this. Translation is first and foremost an act of intimate reading. আমরা লিটারারি স্টাডিজে মেথডোলজিক্যালি যে ক্লোজ রিডিং এর কথা বলি, অনেক সময় অনুবাদ নিজেই এই ধরনের একটা খুব ক্লোজ রিডিং এর ফর্মে ফাংশন করে। হয়তো এটাও বলা যেতে পারে যে অনেক সময় আমরা একটা লেখা যখন মন দিয়ে পড়ার চেষ্টা করি, তখন আমরা অনুবাদক না হলেও সেটা অনুবাদ করার চেষ্টা করতে পারি, সে অনুবাদ প্রকাশ না করলেও সেটা অনুবাদ করার চেষ্টা করতে পারি। কারণ আমার মনে হয় অনুবাদ করলে আমরা সেই গল্পটাকে একটা বিশেষ মানে ডেপথে বুঝতে পারবো, যেটা হয়তো অনুবাদ না করলে সবসময় বোঝা সম্ভব না।
যেহেতু আমি প্রায়শই বাংলা লেখা যেগুলোর অনুবাদ হয়নি সেগুলো নিয়ে ইংরেজিতে লিখি, আমাকে অংশ বিশেষ সবসময় অনুবাদ করতে হয়। এবং টু বি অনেস্ট, ইভেন দো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট অ্যাডস টু দ্য ক্রিটিক্যাল ওয়ার্ক অফ রাইটিং অ্যান আর্টিকেল। That is something that I intensely enjoy. And I feel the passages that I'm translating, I'm not able to translate the entire novel for obvious reasons. But if I'm writing on an untranslated novel and I'm translating certain passages, that's a really enjoyable act because I have a deeper insight into those passages as I'm translating. তো অনুবাদ এক ধরনের নিবিড় পাঠ বা এক ধরনের অন্তরঙ্গ পাঠ এভাবে যদি আমরা বলি, তাহলে সেই দিক থেকে এই গল্পটির ক্ষেত্রেও এই যে উদ্বৃত্ত অর্থের প্রশ্নটা, অর্থাৎ সারপ্লাস মিনিং, যদি লেখক নিজে অনুবাদ করেন সেই প্রশ্নটা আমি এখানে বাদ রাখছি, কারণ সেই প্রশ্নটা আপাতত উজ্জ্ব রাখা ভালো। সেখানে একটা অন্য জটিলতা তৈরি হয়। অনেক সময় হয়তো লেখক নতুন করে লেখেন, কিন্তু আমরা যতই অনুসৃজনের কথা বলি, এখানে একটা ব্যালেন্সের প্রশ্ন যে কোনো অনুবাদের ক্ষেত্রে থাকে, যে অনুবাদের অরিজিনাল যে টেক্সটটি সেটার প্রতিও এক ধরনের একটা দায়বদ্ধতা থেকেই যায়। ইভেন ইফ ইটস আ রেসিডুয়াল রেসপন্সিবিলিটি, সাম কাইন্ড অফ রেসপন্সিবিলিটি ডাজ রিমেইন। এবার সব থেকে জটিল যে বিষয়টা, এটাও আবার আমার ধারণা যারা অনুবাদ করেন তাদের কাছে হয়তো খুবই রেপিটেটিভ মনে হবে, how does one translate style? This becomes a very difficult question because every writer would perhaps have a very unique style, and the style is linguistic, cultural, and all of that. How does one recreate that style in another language? এবং অনেক সময় সেই স্টাইল রিক্রিয়েট করা হয়তো অসম্ভব। এবং এখানেই আবার এই প্রশ্নটা ওঠে, যেটা দেরিদা বারবার বিভিন্ন সময় বলেছেন, যে অনুবাদের প্র্যাকটিস আসলে আমাদের কোথাও একটা বোঝায় যে অনুবাদ নেসেসারি, আবার অ্যাট দ্য সেম টাইম অনুবাদ ইম্পসিবল। এবং এই দুটোই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশন ইজ বোথ নেসেসারি অ্যান্ড ইম্পসিবল। যারা অনুবাদ করি আমরা জানি যে অনুবাদ করতে গিয়ে আমরা বুঝতে পারি কয়েকটা জায়গায় যে এই জায়গাটা হয়তো অনুবাদ করা সম্ভব, এবং there is an impossibility here at work. But then to at least try and work around that impossibility and at least to try and translate what is impossible to translate, perhaps fail, but nevertheless mark that failure in the translation. This is one way of doing. এবার এই স্টাইলের কথাটা এই জন্যই বললাম যে 4+1 গল্পটা যদি আমরা দেখি, এই গল্পটা একরকম ভাবে এটা খুব ড্রাই স্টাইলে লেখা। নবারুণের গদ্য শৈলী কিন্তু একেবারেই কাব্যিক, অন্তত প্রথাসম্মত অর্থে যাকে আমরা কাব্যিক বলি। does not write poetic prose, predominantly speaking. কিন্তু এই গল্পটির ক্ষেত্রে একটি বিশেষ বিষয় আছে, সেটা হলো এই গল্পটি প্রায় একটা সায়েন্টিফিক রিপোর্টের মতো, জার্নালিস্টিক রিপোর্ট বলে। That is its style. I was talking about the difficulty of translating styles. There is a certain style. তো আমি যখন এই লেখাটা অনুবাদ করছিলাম, প্রথমেই কোথাও একটা আমি এটা বোঝার চেষ্টা করছিলাম যে নবারুণের স্টাইলটা কি, এবং এটা কি ধরনের স্টাইলে লেখা। এটাকে এটা জার্নালিস্টিক রিপোর্টাজ অংশত আমার মনে হয়েছিল, হ্যাঁ। কিন্তু আবার কয়েকটা জায়গায় যেহেতু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, একজন ব্যক্তি যাকে কেউ চেনে না, তার, আমি পুরো গল্পটা এখানে বলার সময় নেই, আমরা অলরেডি প্রায় 40-45 মিনিট এসে পৌঁছেছি, কিন্তু আমি একটু বলছি, আপনারা পড়ে নিতে পারেন গল্পটা যদি না হয়ে থাকে না, যে এটি মৃতদেহকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে, এবং সেই মৃতদেহটিকে যারা বহন করে নিয়ে যাচ্ছিল, সেই 4 জন কোনো কথা বলতে পারছে না, তাদের সঙ্গে কোনোভাবেই কোনো কমিউনিকেশন তৈরি করা যাচ্ছে না, কারণ তারা কথা বলতে পারেন। এবং সেই কারণে বোঝা যাচ্ছে না যে এই কি দুর্ঘটনাটা কি ঘটেছিল, এই লোকটা কে, এবং এই 4 জন কারা, কেন তারা তার লাশ নিয়ে এরকম ট্রাম লাইন দিয়ে চলাচল করছিল, যেখানে একটা প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল। পরবর্তীকালে ডাক্তাররা একরকম ভাবে বোঝার চেষ্টা করছেন, তারা বুঝতে পারছেন না। সেই জায়গাটাতেই পার্টিকুলারলি যদি আমরা এই 2 নম্বর সেকশনটা দেখি, সেকশন 2, সেখানে একরকম ভাবে বেশ কিছু মেডিকেল টার্মিনোলজি ইউজ করা হয়েছে, যেমন the word insult, pointing to this, because it's a word that is in Bengali transliteration
কিন্তু it is the English word that Navarun uses in the Bengali text. এই বাক্যটা পড়তে গেলে দেহের কোনো অঙ্গ চোট পেলে বা ব্যাধিতে দুর্বল হলে ভালো ডাক্তাররা বলেন ইনসাল্ট। যেমন ধরা যায় যার দুবার ন্যাবা বা কামলা হয়েছে তার লিভার দুবার ইনসাল্ট সহ্য করে বলে ডাক্তাররা ভালো বলে বলে থাকে। এই যে দেখছেন ইনসাল্ট, এই শব্দটা যেহেতু একটা রেজিস্টার ফরমেশন হচ্ছে, ইনসাল্ট ডাজ নট মিন দ্যাট ইন নন মেডিকেল ল্যাঙ্গুয়েজ। মেডিকেল ল্যাঙ্গুয়েজে যেহেতু ইনসাল্ট শব্দটা একটা নির্দিষ্ট অর্থ তৈরি হচ্ছে, সেই অর্থটা লাইক অ্যান ইনফরমেশন। অরিজিনাল টেক্সটটাতেই নবারুণের ন্যারেটর আমাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করছে, কিন্তু এখানে একটা ইংরেজি শব্দ যার একটা মেডিকেল টার্মিনোলজিক্যাল মিনিং এর কথা আপনি বলছেন অরিজিনাল টেক্সটটাতে, এটা অনুবাদ করার ক্ষেত্রে ফর অবভিয়াস রিজনস ইনসাল্ট শব্দটাই ব্যবহার করতে হবে, এখানে আর কোনো অপশন কিন্তু নেই। তো এই ধরনের কিছু জায়গা তৈরি হয় অনুবাদকের কাছে যেখানে একটা নির্দিষ্ট শব্দ একরকম ভাবে সীমায়িত হয়ে যায়, একভাবে টেক্সটাই তাকে সীমায়িত করে দেয় এবং সেই সীমানার মধ্যে থেকেই সেখানে অপারেট করে। কিন্তু আমি এখানে আরেকটা কথা বলার চেষ্টা করছিলাম যে বৃহত্তর অর্থে গোটা লেখাটাতেই একভাবে একটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হচ্ছে, জার্নালিস্টিক রিপোর্ট অ্যাজ ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ তার পাশাপাশি। যেমন ধরুন আরেকটা জায়গা সেকশন 3-তে, যেখানে পুরো জায়গা পুরো অংশটাই কিন্তু ইংরেজিতে রয়েছে, কারণ ইট ইজ এ টেকনিক্যাল ডায়াগনোসিস। আমি পড়ছি এই অংশটি। এরপর তারা যে ইংরেজিতে লেখা বিশদ রিপোর্টটি পুলিশের বড় কর্তাকে দেন এবং তিনি যার একটি জেরক্স কপি নিজের কাছে রেখে মূলত স্বরাষ্ট্র দপ্তরে দেন, এবং সেখানে আবার যার জেরক্স কপি রেখে মূলটিকে উচ্চতর পদাধিকারীর কাছে দেওয়া হয়, তার মধ্যে নো ইভোকড পোটেনশিয়াল ইন অডিটরি ভিজুয়াল কর্টেক্স অন পেরিফেরাল সেন্সরি স্টিমুলেশন অথবা সেন্সরি অ্যাফাসিয়া বা সেন্সরি নিউরাল ডেফিসিট ইত্যাদি খটোমটো অনেক কথা আছে, যার সহজ সরল মানে হলো ওই চারজন শববাহকই অন্ধ, কালা ও বোবা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঘটনাটা ঘটছে, the 4+1 is the dead body, the +1 is the corpse, and the 4 corpse carriers together constitute an untranslatable event for the state, which tries to understand this because they smell the rat. They think there's some kind of conspiracy here. কিন্তু তারা কিছু বুঝতে পারছে না, কারণ চারজন শববাহকই অন্ধ, কালা ও নবারুণের ভাষায়। এবং ইন্টারেস্টিংলি নবারুণ এখানে যে সায়েন্টিফিক জার্গন ব্যবহার করছেন, তারপরে এই শব্দগুলো যে খটোমট এরকম একটা ভ্যালু জাজমেন্ট দ্যাট দিস আর স্লাইটলি কামব্রাস এক্সপ্রেশনস, এটা কিন্তু নিজেই বাংলা টেক্সটের মধ্যে ন্যারেটর বলে দিচ্ছে যে এই ধরনের খটোমটো শব্দগুলোকে অনুবাদ করলে এরকম। I wanted to draw on this because what we see here is an internal translation within the Bengali text. বাংলা টেক্সটার ভেতরেই মেডিকেল রেজিস্টারে ইংরেজিতে যে অংশটা বলা হয়েছিল সেটাকে একরকম ভাবে অনুবাদ করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের একটা গল্পের অনুবাদ যখন আপনি করছেন, একভাবে আপনি একটা অনুবাদের অনুবাদক করছেন, অংশত। পুরো গল্পটির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, কিন্তু অংশত আপনি একটি অনুবাদের অনুবাদ। তো আমি এই কথাটাই বলছি, নির্দিষ্ট করে কোনো একটা অংশ এখানে করছি না একটা সময়ের কারণে, কারণ আমি টয় গল্পটা নিয়ে একটু কথা বলতে চাই। এই গল্পটি চুজ করার আরেকটা কারণ হচ্ছে, যেমন 4+1 এর ক্ষেত্রেও আমরা বললাম, এখানেও কিন্তু একটি ইংরেজি শব্দ টয়, সেই শব্দটা এই বাংলা গল্পের টাইটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইংরেজি শব্দ কিন্তু বাংলা ভাষায় ট্রান্সলেটেড টয়। এবং টয়, মিথিল আর মিমি এই দুজনের ছেলের নাম, এটা তার ডাক নাম। So this is again an interesting phenomenon. We have an English word that is used as a name, proper name, that the informal proper name for the son. এখানে আমি পার্টিকুলারলি যে বিষয়টার কথা, একটা বিষয়ের কথাই বলছি, কারণ এখানে আরো নানা ধরনের জটিলতা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমাদের অতটা সময় নেই। এই গল্পটিতে একটা অ্যাক্ট অফ ক্রুয়েলটির কথা বলা, সে একটি বাচ্চা, সে একটা খুব অভিনব পদ্ধতিতে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে মেরে ফেলছে।
এবং তার বাবা মা যখন সে একা ছিল বাড়িতে, এই ঘটনাটা সে ঘটাচ্ছে, তার বাবা মা চিন্তিত হয়ে পড়ছে যে বাচ্চাটির কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সাইকোলজিক্যাল প্রবলেম। এবং আমি গল্পের একদম শেষে একটা জায়গার কথা বলছি, যেখানে ডক্টর মুখার্জির সঙ্গে বাবা মার কথা হচ্ছে, মিথিল অ্যান্ড মিমি, দে আর টকিং টু ডক্টর মুখার্জি, অ্যান্ড দিস ইজ হোয়াট ডক্টর মুখার্জি হ্যাজ টু সে। আমি বাংলা টেক্সট আগে পড়ি, তারপর অনুবাদের একটা জায়গায়। ডক্টর মুখার্জি টয়কে বলছেন, মিস্টার টয়, তুমি বসে এই ছবির বইটা দেখতে থাকো, আমি একটু বাবা মার সঙ্গে কথা বলে নিই। টয় ঘাড় নাড়লো। ডক্টর মুখার্জি বললেন, ও কত গল্প যে হলো আমাদের। ভেতরে ডক্টর মুখার্জি মিথিল ও মিমিকে বলেছিলেন, দিস ইজ হোয়াট ডক্টর ইজ সেইং, ঘটনাটা আপনাদের কাছে যতটা ম্যাকাবার মনে হচ্ছে, আমার মতে সেটা খুব সিরিয়াস কিছু নয়। আমি ওর সঙ্গে কথা বলে যেটাতে বিশেষভাবে ইমপ্রেসড, সেটা হলো আপনাদের ছেলের মধ্যে একেবারে অ্যাগ্রেশন, এত মিষ্টি ঠান্ডা মন। আপনাদের আমি বলবো ব্যাপারটা ইগনোর করতে, এটা কোনো প্রবলেম। ইজ পারফেক্টলি নর্মাল, সর্ট অফ কিউরিওসিটি, অলমোস্ট সায়েন্টিফিক। এই যে অংশটা আপনার প্রথমত লক্ষ্য করলেন, অনেকগুলো ইংরেজি শব্দের নাম। প্রায় প্রত্যেকটা বাংলা বাক্যে একটা ইংরেজি শব্দ রয়েছে, যে শব্দটা অবভিয়াসলি আবার ওই লিমিটেশনটা তৈরি করছে ফর আ ট্রান্সলেটর। উই হ্যাভ টু ইউজ দোজ ওয়ার্ডস when we are translating these Bengali sentences into English. The word impressed, the word aggression, the word macabre, the word serious, and then towards the end, full sentences in Bengali transliteration is perfectly normal, sort of curiosity, almost scientific. All this is in English, but in Bengali letters. এখানে আবার ওই প্রশ্নটা উঠে আসছে, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ ইংলিশ ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। এবং এখানে পার্টিকুলারলি যে অ্যাঙ্গেলটা খুব ইন্টারেস্টিং, যে সায়েন্টিফিক, এই দুটো গল্পই আমরা দেখছি, 4+1 এবং টয়, সেখানে সায়েন্টিফিক যে প্রসেস অফ ডায়াগনোসিস বলুন বা ইন্টারপ্রিটেশন বলুন, সেখানে ইংরেজি ভাষার যে প্রাধান্য, সেটা একরকম ভাবে মার্কড হচ্ছে। এবং আমার ধারণা সেটা সচেতন ভাবেই নবারুণ একভাবে মার্ক হচ্ছে। এই যে কোল্ড rationality of the doctor, the psychologist here, who says, there's nothing wrong about your son, he's absolutely fine. It is a case of scientific curiosity. But the scientific curiosity killed all the little fish that was there in the aquarium. এবং গল্পটা শেষ হচ্ছে এইভাবে, এই ঘটনার কিছুদিন পরে একটি বিদেশি পত্রিকাতে ইংল্যান্ড ও ফ্রান্সের কয়েকজন হত্যাপরাধী শিশুকে নিয়ে একটি প্রবন্ধ পড়েছিল মিঠু। ঘটনাগুলো বিশ্লেষণ নিয়ে বিতর্ক জমে উঠেছে। তার মধ্যে জনৈক ফরাসি মনস্তত্ত্ববিদ বলেছিলেন, যেরকম ঠান্ডা মাথায় নির্লিপ্ত ভাবে এরা নিজেদের অপরাধের বর্ণনা দিয়েছে, তাতে মনে হয় যে এর মধ্যে কোথাও একটা বিজ্ঞান মনস্কতার ব্যাপার রয়েছে। মিথিল মিমিকেও পড়ালো টয়কে নিয়ে তার বাবা মার দুশ্চিন্তা আর থাকলো। Of course, this is deeply ironic. This whole idea that an act of cruelty, which might not have been premeditated, is simply sort of whisked away through this idea of scientific innovation, as it were. কারণ ছেলেটি একটি ইমার্শন হিটারকে ব্যবহার করে খুব ইনোভেটিভলি মাছগুলিকে মেরেছে, এবং সেই সায়েন্টিফিক ইনোভেশনটা বড় হয়ে উঠছে ঘটনাটার তুলনায়। Of course, the point is not to morally judge the boy or incriminate. Kintu, the point is to perhaps think through how the scientific culture views this act. And I would say the English language, with all its rational framing for India as a language of power and all of that, is deliberately brought in by Nobel. ফলে আমি বুঝতেই পারছি এখানে একটা থিম্যাটিক অ্যাঙ্গেলের কথা বলছি। যখন একজন লেখক ভাষা সচেতন এবং একরকম ভাবে একটা ভাষাকে একরকম ভাবে মার্ক করার চেষ্টা করেন, তখন অনুবাদের ক্ষেত্রেও কিন্তু সেই মার্কিংটাকে আমাদেরকে একভাবে রিমার্ক করতে হবে। সেই রিমার্কিংটা না করলে হয়তো এই পলিটিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা নবারুণ একভাবে আন্ডারলাইন করার চেষ্টা করছেন, সেই আন্ডারলাইনিংটা ফেল। ওই লাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি, যেহেতু আমি একবার হলেও সংক্ষেপে সন্দীপনের কথা বলেছিলাম। অরুণাভ সিনহা রিসেন্টলি সন্দীপনের একাধিক গল্প এবং উপন্যাস মিলিয়ে যে কালেকশনটি প্রকাশ করেছেন হার্পার কলিন্স থেকে, দিস ইজ হোয়াট দ্য বুক লুকস লাইক, 10 days of the strike, that's the title story.
but it has some of his novellas as well. আমিও বনবিহারী। আমি একটা কথা এখানে বলতে চাই অনুবাদের পয়েন্ট অফ ভিউ থেকে, নট দ্য ওয়ে উই ওয়ার টকিং অ্যাবাউট ট্রান্সলেশন ইন নবারুণ, স্লাইটলি ডিফারেন্ট ওয়ে। একটা গল্প, ইনফ্যাক্ট সন্দীপনের বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি বিপ্লব ও রাজমোহন। I will read one paragraph from that in Bangla, and then I'll read the same translated paragraph in English. Just give me a second as I find it. Right. So the Bengali paragraph goes like this. তো ওই কপালের রিভলভার, এটা একটা ফিক্সেশনের মতো হয়ে গেছে রাজমোহন। অনন্যোপায় শব্দটা তার ক্ষেত্রেই এখন প্রযোজ্য, কেননা অন্য উপায় নেই যার, সেই তো অনন্যোপায়। রাজমোহনের অন্য উপায় নেই। And this is Ornava Sinha's translation. So the idea of a revolver pointing at his forehead had turned into something of a fixation for Rajmohan. The phrase left with no choice was now applicable specifically to him. For someone who has no other choice is left with no choice, right? Rajmohan had no other choice. I think this is a very interesting case of translation. I'm not going to talk about the word fixation, which you obviously understand has the same dynamic that we were discussing in Navaru. Again, this is an English word from the Bengali text that, of course, limits the translation on the Bengali into English when Ornava Singh translates it. Of course, he keeps the word fixation. I'm going to talk about this other word. Again, Sandipan is a linguistically aware writer. And as you can see, in a very self-reflexive way, he's talking about a word as a word. Ononnopaye shabdota Banglaয়. Look at the translation in Ornava Sinha. He uses the phrase left with no choice. So a word becomes a phrase because there is no way of translating Ononnopaye as one word. It's almost impossible to translate Ononnopaye as one word. So the word becomes a phrase. One word is now divided into 1, 2, 3, 4 words, left with no choice. 4 words, right? So that's the first point I wanted to make. একটা শব্দ গুচ্ছে পরিণত হচ্ছে, ফ্রেজে পরিণত হচ্ছে, শব্দ বন্ধ করে। তারপরে নবারুণের নবারুণের কথা হচ্ছিল বলে সন্দীপনের ব্যাখ্যা আছে এখানে, একটা শব্দটাকেই একভাবে যেন ব্যাখ্যা করছেন সন্দীপনের ন্যারেটর। সে বলছে কেননা অন্য উপায় নেই যার, সেই তো অনন্য। যার অন্য উপায় নেই সে অনন্য পায়। Now look at the translation. For someone who has no other choice is left with no choice. For someone who has no other choice, the other শব্দটাকে italicize করছেন পূর্ণমদা। For someone who has no other choice is left with no choice, right? And then Rajmohan had no other choice. If you notice carefully, there is a slight change that happens. বাংলাতে বলা হচ্ছে অন্য উপায় নেই যার, সেই তো অনন্য পায়। তার মানে নেসেসারিলি এটা নয় যে তার একটা উপায় আছে। কিন্তু look at the English translation again now. For someone who has no other choice is left with no choice. কোনো উপায় নেই। এখানে একটা এই জটিলতাটা তৈরি হচ্ছে। Let me be clear on this. বাংলাতে এই লেখাতে যেখানে রাজমোহন একভাবে আত্মহত্যা করার চেষ্টা করছে, সেখানে সেটাই কনটেক্সট, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যা মানে আক্ষরিক অর্থে আত্মহত্যা নয়, সে একটা বিচিত্র ধরনের অলমোস্ট একটা এপিস্টেমোলজিক্যাল সুইসাইড যেন বেছে নিচ্ছে। তার বইগুলোকে সে একভাবে আগুন লাগিয়ে দিচ্ছে এবং তার মধ্যে দিয়ে যেন একটা আত্মহত্যা। যেটা খুবই চমৎকার লেখা, আপনারা যারা পড়েননি তাদেরকে এই কিন্তু এই আত্মহত্যার প্রসঙ্গে অনন্যোপায় কথা আসছে। অনন্যোপায় মানে অন্য উপায় নেই,
কিন্তু যে জটিলতাটা তৈরি হচ্ছে যে তাহলে কি একটা উপায় আছে নাকি কোনো উপায়? অনন্য উপায় মানে কি একটা উপায় আছে, অন্য কোনো উপায় নেই, নাকি কোনো উপায় নেই? Is there no choice or is there only one choice, that is to, take the revolver and kill yourself? That is the question. But the translation, as well as the original, has this ambiguity. I'm not saying this ambiguity is entirely imported by the translation, but at the same time, this ambiguity is heightened, I would say, by the translation. কারণ ট্রান্সলেশনে বলা হচ্ছে for someone who has no other choice is left with no choice, right? এই নো চয়েস না ওয়ান চয়েস, এই প্রশ্নটা কিন্তু একরকম ভাবে উদ্রিক্ত হচ্ছে অনুবাদে আরো অনেক, আমার মনে হয় আরো অনেক স্পষ্ট ভাবে উদ্রিক্ত হচ্ছে। বাই দ্য ওয়ে, অরুণাভ সিনহা এই কোয়েশ্চেনের ফর্মেই রাখছেন, অরিজিনালেও এটা কোয়েশ্চেনের ফর্ম আছে। আমি এইটাই বলে আপাতত শেষ করছি। আরেকটা হয়তো এই গল্পের প্রথম প্যারাগ্রাফ সম্পর্কে বলা যেতে পারতো। আমি একটা লাস্ট কথা বলে শেষ করি, কারণ তাতে আরেক ধরনের প্রশ্ন। তবে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলোকেও আমাদের না, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করছি। থ্যাংক ইউ। রাজমোহন, এটা এইভাবে গল্পটা শুরু হচ্ছে। রাজমোহন যে এতদিন সুইসাইড করেনি তার কারণ মাত্র একটা, কারণ এই যে সে একটা রিভলভার সংগ্রহ করতে পারেনি। সংগ্রহ করতে পারেনি বললে ঠিক বলা হয় না, বেশ ভুল বলা হয়ে যায়। একটা রিভলভার বলা উচিত তার হাতে উঠে আসেনি। Now let's look at the translation. There was just one reason that Rajmohan had not yet opted for suicide. The reason was that he hadn't been able to get hold of a revolver. It's not accurate to say that he couldn't get hold of it. That would be quite wrong, in fact. A revolver, it's better to say, did not manifest itself in his hands. I mean, just এই manifest শব্দটাকে আন্ডারলাইন করে এই আলোচনাটা শেষ করতে চাইছি, যে একটা রিভলভার রাজমোহনের হাতে উঠে আসেনি। এই হাতে উঠে আসেনিটাকে অনুবাদ করা হচ্ছে ম্যানিফেস্ট শব্দটা দিয়ে, যাতে আমরা বুঝতে পারছি যে অনুবাদ কিন্তু সবসময়, অনুবাদ সবসময় যে লিটারাল হলেই ক্রিয়েটিভ হয় এমনটা নয়। এখানে লিটারাল ট্রান্সলেশন করা হচ্ছে না, কিন্তু সেই কারণেই একটা সার্টেন কাইন্ড অফ ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে। এবং এই ম্যানিফেস্ট শব্দটা যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও খেয়াল করা দরকার। আমরা এখন বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে ম্যানিফেস্ট শব্দটাকে যেভাবে ব্যবহার করি সেভাবে ব্যবহার করা হচ্ছে না। এটা একটা ওল্ডার ইউজ অফ দ্য ওয়ার্ড ম্যানিফেস্ট, উঠে আসেন, দেখা দেয়নি। কিন্তু দ্য ওয়ার্ড ম্যানিফেস্ট ইজ এ মোর ভিজুয়াল ওয়ার্ড দ্যান উঠে আসেন। সন্দীপন লেখেননি যে বেশ ভুল বলা হয়ে যায়, একটা রিভলভার বলা উচিত তার হাতে দেখা দেয়নি, এটা কিন্তু লেখেন। তার হাতে উঠে আসেনি লিখেছে। তার হাতে দেখা দেয়নি লিখলে ম্যানিফেস্ট would have been a more literal translation. কিন্তু it is not a literal translation, কারণ এই উঠে আসেনিটাকে একটা ভিজুয়াল ইমেজ দেওয়া হচ্ছে, as if the revolver has a certain kind of agency. It did not manifest itself on Rajmohan's hands. Now this manifestation, I think, and I'll end with this final point, and this is the idea of translation as close reading. As we can see, translation is telling us a lot about how to interpret the text itself. এই ম্যানিফেস্টেশন শব্দটাকে যদি আমরা রিভলভারের এজেন্সি বা অবজেক্টের এজেন্সি হিসেবে দেখি, তাহলে সেটা কিন্তু সন্দীপনের গল্পের ক্ষেত্রে আই উড সে ইজ এ ভেরি অ্যাকিউরেট ইনসাইট। কারণ গল্পটাতে এই প্রশ্নটাই একভাবে রয়েছে, একজন মানুষ যে অলমোস্ট এক্সিস্টেন্সিয়ালিস্ট একটা প্যাসিভিটির মধ্যে রয়েছে, সে নিজেকে অ্যাক্টিভ মনে করে না, সে নিজেকে জীবনের এক মাধ্যম হিসেবে ভাবছে। সে জীবিত নয়, সে মনে করছে জীবন তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জায়গা থেকে আসলে সে প্যাসিভ, রিভলভারটাই অ্যাক্টিভ। ফলে এই যে ম্যানিফেস্ট শব্দটা ব্যবহার করা হলো, তার মধ্যে দিয়ে যে ইনসাইটটা তৈরি হলো, সেটা কিন্তু আমি বলবো গল্পের সঙ্গে থিম্যাটিক্যালি এবং ফিলোসফিক্যালি কনসিস্টেন্ট। কারণ the story gives that kind of existentialist passivity to Rajmohan as a character, where everything else around him, including the gun, is more active than him. I'll stop. Thank you. Thank you, Orkoda. It was actually breaking my heart to make you stop, but I know you also have other commitments this evening.
So I will quickly start reading out the questions to you. There are quite a number of interesting questions, by the way. But I request our listeners আর এরপরে আমরা আজকে আর প্রশ্ন এখন নিচ্ছি না, এখন অর্কদার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, সেটা অর্কদা আমাকে আগেও বলেছিলেন। আচ্ছা, এখানে একটা ছোট বেশ একটা ইন্টারেস্টিং কনভারসেশন তৈরি হয়েছে। জোয়ানা এবং নন্দিনী দি বলছি আমি, জোয়ানা এবং নন্দিনী দি উইলিয়াম র্যাডিচের অনুবাদ সম্বন্ধে বেশ একটা অন্যরকম মতামত দুজনেই পোষণ করছেন। আমার মনে হয় ছোট্ট করে আমরা একটু অর্কদার থেকে জেনে নিচ্ছি জাস্ট, যে মানে র্যাডিচের অনুবাদের ক্ষেত্রে কি মানে তার গভীর দার্শনিক ধারণা না বোঝা কোনোভাবে অনুবাদকে প্রভাবিত করেছে, বা নন্দিনী দি যেটা বলছেন আর কি, যে আমি একটু হ্যাঁ, but he also spoke of the emotions of incredulity. আমি নন্দিনী একটু স্কিপ করে পড়ছি তার কারণ অনেকগুলি প্রশ্ন আছে, but he also spoke of the emotions of incredulity and horror that this poem apparently evoked in him. I could not relate to them given this is a poem we have all been familiar with since childhood. So your take, Orkoda, on this. এটা কোন কবিতার কথা এক্স্যাক্টলি বলা হচ্ছে? ইনক্রেডিবিলিটি, টেরর, নন্দিনী আপনি ধরিয়ে দিলে ভালো হয় এই জায়গাটা। হ্যাঁ, দেবতার গ্রাস। দেখুন, I would not want to make value judgments about Radiche's translations here. That's not the most, I think, what's the right word, hospitable thing to do in an academic talk, to say something is good, bad, or ugly. I wouldn't want to reduce critique to. আমি কিন্তু এটা বলছি, his translations are much better probably. His translations are excellent. But somewhere there is a gap between what we read and what I think he read. যেটা জোয়ানা বলছে যে probably he missed the darshan in the Gitanjali. Right. Let me try and give an answer in this way rather than commenting on the. আমরা একবার Joanna, please, if you want to add something to that conversation. I'm just doing PhD on Tagore, and I compare Bengali and English version. So, I mean, William Radiche's version is unacceptable. He shows no knowledge of Indian culture. When I think about the first song, Lila, he cannot even understand the word Lila and the whole philosophy behind this. And he takes just an English word that actually doesn't reflect, you know, the whole cultural background of this complex word, and a lot of metaphorical images. He chooses different images. And for instance, in Vaishnava tradition, there are certain images that are very, very important. And if you replace them with another image, you just lose the whole philosophical context. So there is actually monography. I cannot remember the name of the author, but he devoted the whole monography to analyze William Radiche's translations, and he claims that he didn't know Bengali. So to say that it's like oneness, infiniteness, such, you know, he uses such words in the English language, and in Bangla, Tagore uses there are two rules: spirituality and simplicity, because there is Bauth tradition and there is Vedic tradition in Gitanjali, and William Radiche uses incredibly long and awkward words, and somehow, in my opinion, he didn't know Sanskrit poetics. He had no idea about Dwani and Rasa. Because what Tagore wanted to do while translating, he first of all wanted to keep rasa, the taste, aesthetic flavor, with certain suggestion, with certain context. And he just concentrated too much on language. And language as such is not important in Sanskrit tradition, in translation, I mean, where transcreation is important, actually. So creative translation. But I have another question to you, because when I was in Allahabad University, one professor told me that actually Yeats didn't just help Tagore, but he corrected. That is the question. Is it really true? Because when I discussed it with my professor in Kolkata, she said, "Oshombhob," because actually Tagore refuted this. He said that only he could translate his own poetry. And finally, I learned that
Yeats changed a lot, and this is very important because if I compare Bengali and English versions, and actually, English version is full of Yeats choices. So who am I comparing, right? This is kind of frustrating at this moment. Yeah, and I also learned about Bengali version, but also was changed by publishers. So, what is the truth, sir? I don't think I can do a big reveal like a sensational journalist would. I'm not sure, but you're right that there is both this version and there is, especially in Yeats's letters, he says this, I think, several times, that he has reshaped, corrected, and changed a lot of words in the translation that Tagore sent him. And this may not just be about Gitanjali, but also about some of the other books of poems that Tagore subsequently sent to Yeats. But right now, I can't say whether this is the case because Tagore doesn't explicitly say that to my mind. Yeah. So we don't know. I mean, honestly, I don't know. I mean, that's perhaps a thing to be looked into when we look at the manuscripts. The manuscripts of these, they should perhaps have, and both in Tagore and Yeats archives, if one visits, there might be a definitive answer to your question, but I don't think I can give a very specific answer here. And in terms of Radhiche's translations, I once, or maybe a couple of times, heard him speak Bangla. He was in the language in a certain sense. Again, it's not for me to talk about the depth of his knowledge of the language from a couple of encounters. I cannot judge that. But since you asked that question, I just have a curiosity here because right now I can't remember off the top of my head. So did he not use the word Leela? He used some other word for Leela. Is that what you were saying in that particular case? That is a huge problem because we also have translation by Jan Kasprowicz, a Polish poet, and this word is very difficult in translation. Yeah. For instance, Polish poet translated Leela as will. Yeah. And the concept of will, for instance, in Indian tradition, as it is in Upanishads and in Christian tradition, is totally different. It's very different. Will in Vedic tradition is samkalpa, right? And the creative source. And this is why this is a huge problem. There are such key words, the most important words in the whole context, that are untranslatable, and they show the talent of a translator if he can deal with it. So I get that. I get that. Just for the for paucity of time, my question was: do you remember what word he uses for Leela? Does he keep it as Leela, or what word does Radhiche use for Leela? I can't remember exactly, but he didn't use the word. He didn't use Leela. Yeah. Right. Yeah. Because perhaps it would have been, from a practical translation point of view, it would have been better to keep the word as it is and have a footnote to explain, the kind of cultural meanings, philosophical meanings that the word would have had. It's quite a standard practice in at least a certain tradition of, and Leela has now become quite a global word as well. It's not just a word in Bangla or Hindi or Sanskrit, right? So maybe to keep the word as it is would have been a wiser decision, right? Yeah, absolutely. But I take your point again as a sort of, I suppose, comment on that, the previous point that I was making when I was talking about cultural translation and linguistic translation, that linguistic translation is also cultural translation at some level. And one would have to understand the cultural specificity of the words, what philosophical background they're coming from, as you were saying. Right. Thank you. Thank you for it. Absolutely. That was an excellent conversation. But like a very cruel, heartless man, I have to keep the session moving. Sorry for that. So Nandini had another question. Often we use words in translation that are literary within quotes rather than colloquial, American or British English, or use words that have certain unintended connotations in these languages. So would you say it is better to stick to Indian English because its speakers, they would likely form our main target audience, whether we like it or not? I think that's I agree. It's a very complicated question. I mean, in terms of the practical translation choice, I would say
yes, I would perhaps like to stick to the Indian English usage. But having said that, it goes back to the question I started with. What is the difference between an Indian English text and a translated text in English? যখন আমরা কোন একজন ভারতীয় ভাষার লেখককে ইংরেজি অনুবাদে পড়ছি আর যখন আমরা ধরা যাক অনিকা দেসাইয়ের লেখা পড়ছি, তার ডিফারেন্সটা আমরা কিভাবে as a translation, is there a way of ethically recording that difference in the translation? Of course, boyete lekha thake je this is a translated text. I'm not saying as information we need to sort of pay attention to that. Read as a translated text, you're saying? Sorry? You are saying that it should read as a translated text. We should not be allowed to forget that. Yes. And how do we do that without taking away from its readability? I mean, that's a very complicated practical choice, I suppose, where we keep some acknowledgement of translatedness, and yet, I think one simple way of doing that is not to translate some really complicated original words and perhaps have them as footnotes or endnotes, right? Yeah, absolutely. I see that in many African English novels. Right. Yes. Yes. Thank you. Absolutely. So moving on, Shrita একটা ছোট জিনিস জানতে চাচ্ছেন. So the way of translation changes with the type of source text. I think Shrita is requesting your comment on that. Okay, that's again, it's a small but a complicated question. Yes, absolutely. কারণ source text কিরকম সেটা, but again it goes back to this whole idea of what is the translator's task? Is the translator's task to produce a completely fresh text that has nothing to do with the source text? Possibly not, at least from a practical point of view, I would say that. But does that mean that the translator should always feel subservient to the original? Again, I wouldn't say yes to that either. So, I mean, it's a balance, right? Source text একভাবে আমাদেরকে চালিত করবে, এবং আমার মনে হয় সেই সোর্স টেক্সটটাকে একভাবে লালন করা প্রয়োজন, সেটার সঙ্গে ওঠা বসা করা, সেটাকে নাড়াচাড়া করতে থাকা, এবং শুধুমাত্র একটা সিঙ্গল টেক্সট হিসেবে না দেখা, বিশেষত লিটারারি ট্রান্সলেশনের ক্ষেত্রে বলছি। মানে ধরা যাক আমি যদি নবারুণের 4+1 ছাড়া কোনোদিন আর কোনো গল্প না পড়ে থাকি এবং ওই গল্পটা অনুবাদ করতে যাই, তাহলে কিন্তু একটু মুশকিল হবে। শুধুমাত্র একটা, ফলে সোর্স টেক্সট মানে সেটাকে একটা সিঙ্গল টেক্সট হিসেবে না ভেবে যদি আমরা একটা কর্পাস হিসেবে ভাবি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি আবার এভাবেও ভাবি, যেমন 4+1 এর কথা বলছিলাম বলে এই কথাটা বলছি, আমি যতবারই গল্পটা পড়ি আমার কিন্তু একরকম ভাবে পরশুরামের মহেশের মহাযাত্রা গল্পটার কথা, এবং সেখানে যেরকম একটা ডেড বডিকে নিয়ে যাচ্ছে 4টে লোক শেষে, যেখানে ডেড বডিটা উঠে বসছে, আছে আছে সব আছে, সব এই গল্পটা কোথাও একটা আমার আনকনসিয়াসে যখনই আমি এই গল্পটা পড়ি, নবারুণের গল্পটা, এর সঙ্গে ভীষণভাবেই পরশুরামের গল্পটা যুক্ত হয়ে থাকে। আমি এখনো অব্দি এরকম কোনো তথ্য প্রমাণ পাইনি নবারুণের কোন রকমের লেখা থেকে বা আর্কাইভ থেকে যে নবারুণ এই গল্পটাকে একভাবে রিরাইট করতে চেয়েছেন, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এই গল্পটার একটা ছায়া আছে 4+1 এবং কোথাও একটা এখানে আবার একটা জটিলতা তৈরি হয়। পরশুরাম যে বাংলা ভাষায় লিখেছেন সেটার সঙ্গে এত ডিফারেন্স আছে নবারুণের এই বাংলার, যে আমার এরকম একটা কম্পারেটিভ ইনসাইট তৈরি হলেও আই ক্যানট ডিপ্লয় দ্যাট ইনসাইট ইন মাই ট্রান্সলেশন, ইটস ভেরি ডিফিকাল্ট। তো এখানেও আরেকটা ওই অর্থে এটা এই কারণেই বললাম এখানে যে সোর্স বলতে শুধু হয়তো সেই টেক্সটটা নয়, শুধু হয়তো সেই লেখকের কর্পাস নয়, সেই লেখকের লেখা থেকে আমাদের কি কি মনে হচ্ছে। যেমন একটু আগে সম্ভবত নন্দিনীদি বলছি আর কি, নন্দিনীদির কমেন্টে এটা ছিল যে কোনো একজন পাঠকের কাছে একটা কবিতায় হয়তো এক ধরনের একটা হরর ইনভোক হতে পারে, আরেকজন পাঠকের কাছে অ্যাবসলিউটলি না হবে। ওই দেবতার গ্রাসের সঙ্গে হয়তো সেই ফিলিংটার কোনো সম্পর্কই নেই অন্য একজন পাঠকের মধ্যে। ফলে এখানেই আবার ওই প্রশ্নটা আসে যে ট্রান্সলেশন ইজ এ সাবজেক্টিভ অ্যাক্ট অফ রিডিং এন্ড দেন হাউ উই আর রিডিং ইট। একদম একদম। আমি চলে আসছি, সমুদ্র খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে, বাট আই থিঙ্ক সেটাকে কিছুটা বোধহয় অ্যাড্রেস করা হয়েছে। স্টিল আই উইল রিড ইট আউট। আর অভ্রা আপনি একটু অপেক্ষা করুন, আমরা শীঘ্রই আপনার
কোয়েরিটা অ্যাড্রেস করব। In the question of translation, particularly in the case of within quote literary fiction, should the authorial intent be the focus for translation? If it is so, how further should the authorial intent get prominence than the source language or the source culture? This is what Somudra asks. In a very complicated question, I don't know if I can do justice to it promptly and off the cuff. If I'm forced into an answer, I would say it's not that authorial intent should be absolutely primary over the two other things. Source language and source culture, right? These are the two other things. I think all three should guide us. But again, this is the point, right? I mean, translator is not a slave. The author is not the master. এইভাবে আমি অন্তত দেখতে চাই না যে author is the master, translator is the slave. বরঞ্চ এইভাবে দেখতে চাই যে author is a guiding thread, এবং ওই অ্যারিয়াডনিস থ্রেডের মতো ওই সুতোটা ধরে আমরা গোলকধাঁধায় ঢুকছি, এবং সুতোটা একটু ধরে রাখতে হবে। একদম ছেড়ে দিলে হয়তো গোলকধাঁধা থেকে বেরোতে পারে, কিন্তু তার মানে এই নয় যে অথরকে খুব ডিক্টেটোরিয়ালি মাস্টার হিসেবে দেখতে হবে এবং আই এম টোটালি এনস্লেভড বাই দ্য টেক্সট এইভাবে দেখতে হবে। এটা একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই টেক্সটটা একরকম ভাবে লিমিট করবে হয়তো আমার অনুদানকে, কিন্তু আমি যদি সেই লিমিটেশনটার কথাই সবসময় ভাবি, তাহলে আই থিঙ্ক ট্রান্সলেশন as a practical, and it's a very laborious task for anyone who has done any translation. We know that of course it has its perks, it has its pleasures, but it's an extremely laborious task. এবং সেই লেবারটা আমার মনে হয় আরো কঠিন হয়ে উঠবে যদি আমরা শুধুমাত্র এইভাবে ভাবি, একটা খুব হায়ারার্কিক্যাল ওয়েতে ভাবি যে অথরকে একভাবে আমাদের সার্ভ করতে হবে। কিন্তু to be fair to your question, I do agree that the authorial intent has to play some kind. When, for example, if we are talking about a very engaged social political author, তার ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি ট্রান্সলেশনটা একেবারেই অন্য একটা রাজনৈতিক পৃষ্ঠে চলে যায়, তাহলে তো একটা জটিলতা তৈরি করে। কোথাও একটা আমি সেই অথরের ইসেন্সটাকেই হয়তো একভাবে ট্রান্সফার করতে পারছি। মানে ওই যে পুরোনো যে দুটো ধারণা ছিল না, যে একটা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন, একটা একটু আইডিয়া ধরে সেন্স ফর সেন্স ট্রান্সলেশন। আমার মনে হয় অ্যাজ এ ট্রান্সলেটর এই মাঝামাঝি একটা জায়গায় থাকা ভালো, যতটা সম্ভব ওয়ার্ড ফর ওয়ার্ড, কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড না করা গেলে সেন্স বাই সেন্স ট্রান্সলেট করা। এবং নিশ্চয়ই কোথাও একজন লেখকের যে মূল সুরটা, সেটা একভাবে আমাদের বুঝে সেটাকে রেন্ডার করার চেষ্টা করতে হবে। সেটাকে প্রত্যেকটা শব্দ দিয়ে রেন্ডার করা যাবে তা হয়তো নয়, হয়তো গোটা টেক্সটটাকে একভাবে একটা লার্জার কনটেক্সটে, একটা লার্জার স্পিরিটে দেখতে গেলে have I been able to translate the let's say the central tune of a text? আমার মনে হয় প্রত্যেকটা লেখারই একটা কোথাও একটা টিউন থাকে, সেই টিউনটা যদি ধরা যায়, রিদমটা যদি ধরা যায়, সেই সুরটা অনুবাদ করা যাচ্ছে কি। হয়তো প্রত্যেকটা শব্দ অনুবাদ করা যাবে না লিটারেলি, সেটা সম্ভব নয় লিটারেরি ট্রান্সলেশন, বেশিরভাগ সম্ভব। ওই অনন্য পায় উদাহরণটা নিয়ে আমি একদমই কুইকলি মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, বাট আই পার্সোনালি ফিল এটা নিয়ে একটু বোধহয় কথা হয়েছে, বাট I will just read it. I think এটা শ্রীতার প্রশ্ন. I think translation as a new creation for the translator. So he or she can take the freedom of creating something new. But can we say translation or the adaptation? আমি এই বিষয়টার উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা সেলফ ট্রান্সলেশনের এক্সাম্পল ব্যবহার করছি। ধরা যাক ঝুম্পা লাহিড়ির মতো একজন লেখকের কথা, সে করে লেখিকা সব ঝুম্পা লাহিড়ি যেভাবে পরবর্তীকালে প্রাথমিকভাবে তিনি প্রধানত এবং একমাত্র ইংরেজিতেই লিখতেন, কিন্তু পরবর্তীকালে যে শিফটটা হয়েছে ইটালিয়ানে লিখে সেটাকে ট্রান্সলেট করা, আবার ট্রান্সলেটিং ইট ব্যাক ইনটু ইংলিশ, এই ধরনের যে জেস্টারটা, এটা একটু ভাবা যেতে পারে এবং সেটার মধ্যে দিয়ে কি ধরনের অরিজিনালিটি তৈরি হচ্ছে। মানে ধরা যাক নামটা সঠিক বলছি কিনা ভাবার চেষ্টা করছি, Whereabouts, I think the novella is called Whereabouts. In other words, is the collection of her essays on translation, which she started writing in another language. ওটা কিন্তু উনি নিজে ইংরেজিতে অনুবাদ করেন,
কিন্তু whereabouts উনি নিজেই চালিয়ে নিয়ে লিখে পরবর্তীকালে উইথ দ্য হেল্প অফ সামওয়ান এলস ইংরেজিতে অনুবাদ। এবার whereabouts এর ঝুম্পা লাহিড়ীর ইংরেজি আর নেমসেকের ঝুম্পা লাহিড়ীর ইংরেজি কিন্তু অনেকটা আলাদা। The language almost drastically or dramatically changes. এবার সেটাও একভাবে ভাবা যেতে পারে। সেলফ ট্রান্সলেশন ইজ অ্যান এক্সাম্পল যেখানে একটা রিবার্থ অফ এ টেক্সট তো হয়। অফকোর্স ওয়ান ক্যান সে দ্যাট অ্যাবাউট ট্রান্সলেশন বাই আদার্স অ্যাজ ওয়েল। ওই যেভাবে স্পিভাক বিভিন্ন সময় বলেছেন যে ট্রান্সলেশন মানে একভাবে একটা লেখাকে এক অর্থে একটু খুন করা যেন, এবং তারপর তাকে আবার জন্ম দেওয়া, মানে একটা লাশকে আবার ফিরিয়ে আনা, এরকম একটা সব সাধনার অ্যাঙ্গেল আছে। এরকম কিছু অকাল্টিস্ট মেটাফর কখনো কখনো স্পিভাক ব্যবহার করেন অনুবাদের কথা বলতে গিয়ে। এবং আমার মনে হয় সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় তো রয়েছে যে একটা লেখাকে অনুবাদ করা মানে তার মধ্যে ট্রান্সলেটার একভাবে থাকবেনই, কোনো না কোনো ভাবে থাকবেনই। সেটা শুধুমাত্র কিন্তু আর লেখকের লেখা মানে অরিজিনালি যার লেখা ছিল শুধু তার লেখা থাকে না। এটা আমার ধারণা। আমরা যারা অনুবাদ করেছি জানি, আমরা হয়তো আমাদের ওই ট্রান্সলেটার সেলফটাকে একটু হাইড করার চেষ্টা করি ট্রান্সলেশনের মধ্যে, কিন্তু কোথাও না কোথাও if we are being honest we know that even if someone else doesn't understand, there is a little bit of the translator's self somewhere in that translated story or poem. Yes. Now we come to Mara's question. We are nearing the end of the questions. Mara has a very interesting observation to make. I also wonder how many subtleties get missed, because it's possible to get some sense of class, accent, locality, but being able to contextualize things like humor, which I personally feel is a very challenging thing, and personality and flavor is much harder because there are layers of culture. For example, I can read sarcasm in an American character's writing and maybe even in some British writing, but I think I miss those things in Bangla still. This is more of a question, right? So, sorry, more of a comment. So, I don't know whether I can really respond, but humor, I completely agree with the comment. Perhaps humor is the most complicated thing to translate. এবং বিশেষত হিউমারের মধ্যে এমন একটা ইডিওম্যাটিক প্রভার্বিয়াল ব্যাপার থাকে, এবং যেটা আমরা জানি যে ইডিয়মস ট্রান্সলেট করা খুব মুশকিল হয়। ইডিয়মস আর অনেক সময় মানে ইডিয়মস আর বাই ডেফিনিশন আর ট্রান্সলেটেবল। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা একটা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল একটা বলছি যে ফার্স্ট জেনারেশন ইন্ডিয়ান ইংলিশ রাইটাররা, পার্টিকুলারলি সামওয়ান লাইক R.K. নারায়ণ, অনেক সময় খানিকটা স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু ইন্ডিয়ান প্রভার্বস বা ইডিয়মস সেগুলোকে কখনো কখনো ইংরেজিতে অনুবাদ করতেন, যেগুলো একটু অড শোনাতো ইংরেজিতে। বাট there was a sort of cultural attempt there to Indianize the language in some sense, and these were some of the writers who started doing it perhaps in the Indian English tradition of the novel. মানে যেমন ধরুন আমার এই এক্সপ্রেশনটা মনে পড়ছে R.K. নারায়ণ থেকে, what is written on the forehead will happen. This is not a very standard English proverb. এটা আমরা বাংলায় বা হিন্দিতে বা অনেক ভারতীয় ভাষায় ব্যবহার করে থাকি। স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশে এই প্রভাবটা অন্তত যে সময় নারায়ণ লিখছেন, এখন হয়তো অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান ইংলিশ হ্যাজ অলসো বিকাম আ গ্লোবাল ইংলিশ, রাইট? Have a deeper exchange in a sense. কিন্তু I wonder what kind of meaning would this particular expression have for a native speaker of the English language in 1930s, 40s and 50s and so on. এবং সেখানে এই প্রশ্নটা হচ্ছে যেখানে হয়তো একটা certain humor তৈরি হচ্ছে in the translation itself, which was perhaps not there, at least as an intended meaning in the proverb. তাহলে এই ধরনের একটা প্রশ্ন হচ্ছে। তবে I completely agree that humor is perhaps the most complicated thing to translate, and again I would say perhaps to try and translate it by spirit is more possible than to translate it literally. Literal translation of humor might be extremely complicated. Absolutely. Now I come to the very last question and then we will go to Avra. But I think Jyotirmoy has given a sort of a punch at the end. পুরন্দর ভট্টের কবিতা ট্রান্সলেট করার সময় কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার?
এটা খুবই কঠিন ব্যাপার, কারণ আমি কখনো অনুবাদ করার চেষ্টা করিনি, সত্যি কথা বলতে কি, ফলে প্র্যাকটিক্যালি এটা আমি বলতে পারবো না। কিন্তু পুরন্দর ভাটের অনুবাদের ক্ষেত্রে হয়তো একটা বিষয় ডেফিনেটলি ভাবতে হবে যে মানে যদি আমি যেহেতু বললাম প্র্যাকটিক্যালি কবিতাগুলো অনুবাদ করার চেষ্টা করিনি, ফলে এটা বলা মুশকিল, কিন্তু আমার মনে হয় দ্য ফার্স্ট থিং টু কিপ ইন মাইন্ড ইজ দ্য জনরা অফ দিস পোয়েমস, হোয়াট কাইন্ড অফ পোয়েমস আর of course satires, but then lampoons you could call them. যেভাবে বাংলা ভাষায় কবিতা লেখা হয় সেই গোটা ব্যাপারটাকেই যেহেতু একভাবে প্রায় ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে ওই কবিতাগুলোতে, সেইটা কিন্তু আমার মনে হয় খেয়াল রাখতে হবে। সো ইট ক্যানট বি ট্রান্সলেটেড ইন আ সর্ট অফ ভদ্রলোক ইংলিশ, বিকজ দে আর নট ভদ্রলোক poems. In fact, they refuse to be poetry the way, you know, poetry has existed at least in Bangla language. কিন্তু একটা জিনিস হয়তো ভাবা যেতে পারে, এবং এটা একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট, অনেক সময় আমার মনে হয় যে কিছু কিছু অনুবাদের ক্ষেত্রে আমরা ওই ধরনের ট্রেডিশনে অন্যান্য লেখা কিভাবে অনুবাদ করা হয়েছে এটা যদি দেখি তাহলে আমাদের কিছুটা সাহায্য হয়। যেমন আমার মনে আছে নবারুণ অনুবাদ করার সময় আমরা একটা আলোচনাও করছিলাম, অনেকে, আমি কিছুটা পড়ানোর চেষ্টা করছিলাম যে ধরা যাক যখন প্রথম প্যাঁচার নকশার অনুবাদ হচ্ছে কিভাবে অনুবাদ করা হচ্ছে, ত্রৈলোক্যনাথের অনুবাদ যখন হচ্ছে কিভাবে অনুবাদ করা হচ্ছে, এবং অনেক সময় একটা somewhat similar satirical tradition বাংলায় যেটা ছিল এবং যাদের দ্বারা একভাবে প্রভাবিত হয়েছেন নবারুণ। নবারুণ always said that ত্রৈলোক্যনাথ is a very important writer for someone like him. তো এই ধরনের যে প্রেডিসেসররা তাদেরকে কিভাবে অনুবাদ করা হয়েছে সেই অনুবাদগুলো থেকেও কিন্তু অনুবাদক হিসেবে আমাদের অনেক কিছু শেখানো, তো সেটাও আমার মনে হয় এইটুকুই। একদমই, থ্যাংক ইউ সো মাচ। নাও আই রিকোয়েস্ট অভ্রা, আপনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছিলেন, ভেরি সরি, সো প্লিজ অভ্রা। ইটস অলরাইট, শিওর। আপনি যখন স্পিভাকের পজিশন অ্যাজ আ ট্রান্সলেটর এটা আলোচনা করছিলেন, when the particular point of the subject and the other এটা নিয়ে আলোচনা করছিলেন, আমি মনে করছিলাম যে এটা কি শুধুমাত্র ডিকনস্ট্রাকটিভ যে অ্যাটেম্পটটা সেক্ষেত্রেই হচ্ছে, নাকি যেটা আমাদের নর্মাল ওয়ে অফ ট্রান্সলেশন, দ্য থিং দ্যাট ইউ ওয়ার টকিং অ্যাবাউট, যেখানে নর্মাল কালচার টু কালচার একটা ট্রান্সলেশন হচ্ছে বা সেন্স টু সেন্স একটা ট্রান্সলেশন হচ্ছে। কারণ আমি যদি আমার সংস্কৃতিতে বা আমার ভাষাতেই থাকা একটি টেক্সট বা কারোর একটি এক্সপিরিয়েন্সকে আমি ট্রান্সলেট করতে চাইছি, ব্যক্তি হিসেবে তার যে অভিজ্ঞতা, তার যে বেড়ে ওঠা, তার যে পারিপার্শ্বিক দেখা, দর্শন সবটাই আলাদা, সেটাও তো এক প্রকার আমার সঙ্গে তার যে যোগাযোগটা সেটাকে সাবজেক্ট টু আদারেই সম্ভবত নিয়ে যাচ্ছে। এইটা আমি আপনার কাছে একটু জানতে চাইছিলাম। না, আপনি ঠিকই বলেছেন। আমি ডিকনস্ট্রাকশনের কথা এই জন্যই বলছিলাম যে স্পিভাক প্রথমত একভাবে ডিকনস্ট্রাকশনের বলা যায় একজন টর্চ বেয়ারার, দেরিদার ছাত্রী ছিলেন বলে শুধু নয়, দেরিদাকে যেভাবে উনি দেরিদা অনুবাদ করেছেন সেটাও এখানে হয়তো বলাটা নেই, আর তার পাশাপাশি যেভাবে দেরিদিয়ান যে লজিক অফ ডিকনস্ট্রাকশন সেটা দেরিদাও ট্রান্সলেশন নিয়ে অনেক জায়গায় কথা বলেছেন, সেটাকে একভাবে ফরওয়ার্ড করেছেন, সেটাকে একটা অন্য দিকে নিয়ে গেছেন স্পিভাক। সেই কারণে বলছিলাম, আপনি যেটা বলেছেন একদমই ঠিক। এরকম নয় যে শুধু ডিকনস্ট্রাকশনের ক্ষেত্রেই অনুবাদ সাবজেক্ট এবং আদারের মধ্যে অপারেট করে, একেবারেই ঠিক যে অনুবাদ সবসময় সাবজেক্ট এবং আদারের মধ্যে অপারেট করে, কিন্তু আমার বক্তব্যের অর্থটা এইটা ছিল যে ডিকনস্ট্রাকশন সম্ভবত প্রথম ট্রান্সলেশন থিওরির এই ইন্টার সাবজেক্টিভ ডাইমেনশনটাকে আমাদের সামনে খুব প্রত্যক্ষভাবে নিয়ে আসে, যেটা পরবর্তীকালে যদি আমরা লরেন্স ভেনিউটি বা এদের কথাও ভাবি, যারা খানিকটা দেরিদিয়ান সেন্সে ট্রান্সলেশন থিওরি এবং প্র্যাকটিস নিয়ে কথা বলেছেন। লরেন্স ভেনিউটি প্রাইমারিলি ট্রান্সলেশন থিওরিস্ট, কিন্তু দেরিদিয়ান ট্রান্সলেশন থিওরিস্ট, তাদের লেখাতেও আমরা এই জিনিসটা দেখতে পাই। মানে ট্রান্সলেশনের আলোচনাটা অবশ্যই আমরা এখানে যেভাবে করলাম আজকে ফর অবভিয়াস রিজনস, সেটা পাঠবস্তু বা টেক্সটের ট্রান্সলেশন, কিন্তু এর পাশাপাশি একভাবে ডিকনস্ট্রাকশন বা আরেক রকম ভাবে বলতে গেলে সাইকোঅ্যানালিসিস যেভাবে ট্রান্সলেশন এই ধারণাটা নিয়ে কথা বলে, সেটা সবসময় ভাষার অনুবাদ নয় বা শুধু সংস্কৃতির অনুবাদও নয়, সেটা একভাবে অন্যদের কথাবার্তা আমাদের
মগজে কিভাবে খেলা করে এবং তার কি ধরনের অনুবাদ তৈরি হয়, রেজোনেন্সের মধ্যে দিয়ে কি ধরনের ট্রান্সলেশন তৈরি হয়, সেইটা নিয়েও অনেক রকমের আলোচনা হয় অন্যান্য ফিল্ডে, নট নেসেসারিলি ইন দ্য ফিল্ড অফ ট্রান্সলেশন স্টাডিজ। এইটুকুই বলবো। ফলে আমার বলার উদ্দেশ্যটা ছিল ডিকনস্ট্রাকশন foregrounds this idea, not that it only exists in deconstruction, but deconstruction foregrounds this idea. একদম Absolutely. Thank you so much. Okay, Shorban, I think, has my junior and a dear friend Shorban has given a live demo of I can see translating one. Dr. Yes. Right. Shit eating vulture, shit on thee from high, the Bengali is not just a rogue but helpless well nigh. And that's a fantastic translation. Right. Shorban is a very active translator, and I am deliberately leaving this observation here because it is getting recorded and it will be available for public domain. I request all the translators out there, please bring out a collection of poems by Purandar Bhatt. I would advance book a copy, maybe multiple copies. Anyway, now I think I should request my dear colleague Dr. Gautam Sarkar. Gautam da, please আজকে ধন্যবাদ জ্ঞাপন করে, তখন অর্কদার আজকে একটা কমিটমেন্ট আছে, অর্কদা আমার বারবারই বলেছেন। গৌতম দা, প্লিজ। ধন্যবাদ অর্কদা। আসলে অর্কদার বক্তব্য শোনার পরে অনেকেরই মনে হয়েছে যে সত্যি অনুবাদ চর্চার ক্ষেত্রে এই বক্তব্যটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা অনেক বক্তাদের বক্তব্য শুনেছি, তারা নানা রকম ভাবে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সেই সঙ্গে অর্কদার এই বক্তব্যটি আরো একটি পূর্ণাঙ্গ রূপ দিল আজকে আমাদের অনুবাদ আলোচনার ক্ষেত্রে। অর্কদার সঙ্গে আমার পরিচয় সরাসরি নেই, কিন্তু অর্কদার লেখার সঙ্গে নবারুণ এবং সন্দীপনকে নিয়ে যে সংখ্যাটি করেছেন অর্কদা বৈভাষিক থেকে, সেই সংখ্যাগুলি আমি দেখেছি এবং আমি যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। নবারুণকে নিয়ে যেটা আমাদের সমস্যা হয় সেটা মূলত বিশ্ববিদ্যালয়ের টেক্সটগুলোতে তাকে ইনক্লুড করার জন্য কেউই রাজি হন না আর কি। এ নিয়ে অনেক আপত্তি তুলেছিলাম আমি, অনেক জায়গায় কথাও বলেছি বিষয়টা নিয়ে, যে কেন নবারুণ নয়, বাদল সরকার কেন নয়। হয়তোবা কোথাও গিয়ে যথেষ্ট সাহসিকতার অভাব বোধ হয় বা এরকম কিছু একটা জায়গা থেকে এটা করা হয়েছে বা নেওয়া হয় না। তো অর্কদা, আবারও বলবো যে আমরা কৃতজ্ঞ এই সেশনটির জন্য। শুধু এই সেশনটি বলেই শেষ করব না, অর্কদাকে আবারও চাই আমাদের কলেজে। দেবাদিত্য আমাদের সঙ্গে আছে, মাসুদ আছে আমাদের সঙ্গে, এবং আমরা যারা পার্টিসিপেন্টদেরকে পেয়েছি, যারা নন্দিনীদি আজকে খুব সুন্দর বক্তব্য রেখেছেন, জোয়ানা, সবাই খুব সুন্দর সুন্দর প্রশ্ন রেখেছেন, তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ। আসলে শুনুন, বক্তা তো থাকবেনই, কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে হয়তোবা সেশনটি সম্পূর্ণ নয়। ফলত বক্তা বলেই চলেছেন কোনো রেসপন্স নেই, এটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি বেশি। তো আপনারা যেভাবে প্রশ্ন করছেন এবং প্রতিটি সেশনে যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে আলোচনা করছেন বক্তাদের সঙ্গে সঙ্গে, এটাও কিন্তু আমাদের একদম পাওয়া না। এবং সেই সঙ্গে আমরা একটু জানিয়ে রাখি যে ঘোষণা হলো ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি, যেটি খুব প্রয়োজন ছিল। না হলে আজকে দেবাদিত্যের সঙ্গে একটু আলোচনা হচ্ছিল যে আমরা খুব একটা অন্যরকম চিন্তা ভাবনায় আছি যে আজকে আমরা পার্টিসিপেন্ট পাবো কিনা বলে। অর্কদা, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম এটা নিয়ে, কিন্তু যে সত্যি এরকম পরিস্থিতিতে অনুবাদ চর্চা কেন করবো। হ্যাঁ, মানে ওই নবারুণের একটা উপন্যাসের নাম যুদ্ধ পরিস্থিতি, যেটা এই মুহূর্তে আমি শেয়ারও করেছি, এবং সেই সঙ্গেও সেই কাব্যটিরও কথা যে এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, সেটাও আমি শেয়ার করেছি। একজন প্রশ্ন করেছিলেন, তো সেই জায়গাটাই উঠে আসছিল বারবার করে যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, কিংবা যুদ্ধ পরিস্থিতি বা এই যা অবস্থা হচ্ছে। তো এই সংঘর্ষ বিরতি হয়েছে, এটা আমাদের খুব সুখবর। আমরা চাই শান্তি আসুক। আবারও ধন্যবাদ অর্কদা, এবার কলেজে আসতে হবে সরাসরি, এটুকুই বলা। আমাদের অর্গানাইজিং সেক্রেটারি সাদিকুল্লাহ আছেন, সাদিকুল্লাহকেও ধন্যবাদ চলে আসার জন্য। সাদিকুল্লাহ, আপনি কিছু বলতে চাইলে আমরা জাস্ট বিদায় জানানোর আগের মুহূর্তে আর কি। আচ্ছা, সাদিকুল্লাহ হয়তো বেরিয়ে গেলেন,
বা সাদিকুল্লাহ আপনি কি আছেন? আচ্ছা, ঠিক আছে, মানে আই থিঙ্ক উই শুড জাস্ট ক্লোজ দ্য সেশন। অর্কদা, I just wanted to thank everyone, এবং যেটা গৌতম বাবু বললেন, মানে সমস্ত শ্রোতাদের ধন্যবাদ, এবং আপনারা সকলেই খুবই মনোজ্ঞ প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো নিয়ে অনেক ভাবার দরকার আছে। I'm sorry that I couldn't give very detailed or profound answers because these are all complicated questions, এবং আরো সময় নিয়ে এগুলো ভাবতে হবে। এবং সত্যি যে কোনো একটা আদান প্রদান ছাড়া তো কোনো কথাবার্তা আদান প্রদান হয়েছে, সেটাই সত্যি। এবং অর্কদা, যে বিষয়গুলো উঠে আসছে না অনুবাদের ক্ষেত্রে, এই যে চর্চার ক্ষেত্রে যারা পার্টিসিপেন্টরা আলোচনা করছেন না, সত্যি কতগুলো জায়গায় মারাত্মক ভাবে পিন আপ করছেন ওনারা। যে আপনি যেমন করে বললেন যে এই যে দ্রব্যের শরীরী ভাষা কিভাবে অনুবাদ করবে, ঠিক আরো একটি জায়গা উঠে এলো খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হলো যে এগুলোকে লিখে রাখা উচিত আর কি আমার তরফ থেকে। যে ধরুন একটি কবিতা আমি যখন লিখি, আমি নিজে কবিতা লিখি আর কি। আমি যখন একটা কবিতা লিখি, তখন আমার কবিতা আমার কাছে আমার মতন, কিন্তু সেই কবিতাটি যদি অর্কদার কাছে পৌঁছয় সেটা অর্কদার মতন হবে, বা দেবাদিত্যের কাছে পৌঁছলে দেবাদিত্যের মতন হবে। প্রথম এই পাঠক অনুযায়ী যে কবিতাগুলো আলাদা আলাদা হচ্ছে, সেই পাঠক কিভাবে নিচ্ছেন কবিতাটা, তিনি সেভাবে অনুবাদ করবেন, যিনি অনুবাদ করবেন আর অনুবাদক। তো এখানেও কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে আর নিশ্চয়ই। এবং এটা তো একটা অনুবাদেরই প্রশ্ন আলটিমেটলি, যে পোয়েটস এক্সপিরিয়েন্স ইজ আনঅ্যাভেলেবল ফর দ্য রিডার। আমি তো কখনোই জানতে পারবো না আপনি কি ভেবে একটা কবিতা লিখেছেন, সেই জন্যই কোথাও একটা আমার অভিজ্ঞতার সাপেক্ষে আপনার কবিতাটা পড়তে হবে, এবং সেখানে একটা অনুবাদের প্রশ্ন হবে। কিন্তু আবার ওই একই পাতার দুটো পিঠ হয়তো, আপনার মানে ওই পৃষ্ঠার যে দিকটাতে আপনি লিখেছেন সেদিকটাতে আমি পৌঁছাতে পারবো, আমি উল্টো দিকটা থেকে পড়বো। তো এটাও একটা অনুবাদ, কিন্তু সবটা আবার অনুবাদযোগ্য হবে না। কিন্তু আমার মনে হয় আমাদের সবারই জীবন তো এরকমই, অনুবাদ এবং অনুবাদ অযোগ্যতার খেলা, যেটা অনুবাদ করা যায় না। ঠিক আছে, আগাম আমন্ত্রণ রইল সবাইকে। কালকে গৌরব চ্যাটার্জি বলছেন, তারপরের দিন অনির্বাণদা বিশেষ করে অর্কদার বন্ধুস্থানীয়, অর্কদাকে আগাম আমন্ত্রণ জানিয়ে আমি চেষ্টা করবো অবশ্যই আসার। আমাকে একটু প্লিজ লিঙ্কটা পাঠিয়ে দিন। একদম ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই 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 বাই।